তাহলে সেটার জন্য যদি পয়সা দিতে না হয় তখন সেটার ওভার কনজাম্পশন হয়, এবং সেটার ফান্ডিং নিয়ে অনেক ইস্যুস তৈরি হয়, সেটার অ্যালোকেশন নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। সেই সমস্ত সমস্যাগুলোকে ডিল করার জন্য অ্যান্ড অলসো এক্সটার্নালিটি, এবং আমরা বলেছি যে পাবলিক গুড ইজ আ কেস অফ পজিটিভ এক্সটার্নালিটি, মানে বলা যায় যে ইফ দ্য কনটেক্সট ফেভার্স দেন উই ক্যান ডিফাইন দ্য পাবলিক, we can define the public good as an example or a case of a externality. তো এরকম আমরা দেখেছি যে এই ধরনের সমস্যাগুলো যখন থাকে এক্সটার্নালিটির ক্ষেত্রে, আমরা কোস থিওরেম টেরাম এগুলো দেখেছি যে এক্সটার্নালিটি প্রবলেমটা আমি কিভাবে সলভ করি। আমরা আমরা যদি কম পার্টি ইনভলভ থাকে, ট্রানজাকশনের কস্ট অনেক কম থাকে, ও যদি ডিফাইন করা যায় যেটার যে মালিকানা, বস্তু বা জিনিস বা প্রপার্টি, সেটার মালিকানা কার আছে, ওনারশিপ, প্রপার্টি রাইট, এই সমস্ত যদি ডিফাইন করা থাকে, তাহলে মানুষ নিজেদের মধ্যে সর্ট আউট করতে পারে এক্সটার্নালিটি প্রবলেম, সেটা দেখেছি। তারপরে আমরা বলেছি যে হ্যাঁ, পিগুবিয়ান ট্যাক্সেশনের মাধ্যমে ট্যাক্স বা সাবসিডি এসব দিয়েও অপটিমাম লেভেলে অপারেট করতে ইনডিউস করা যায় একটা ফার্মকে অথবা একটা ইন্ডিভিজুয়ালকে। তারপরে আমরা দেখেছি পাবলিক গুড, পাবলিক গুডের ডেফিনেশন, কোয়াসি পাবলিক গুড, পাবলিক গুডের কখন প্রোভাইড করা হয়, এবং পাবলিক গুড প্রাইভেটলি প্রোভাইড করা কেন যায় না, এই ধরনের কিছু জিনিস আমরা দেখেছি পাবলিক গুডের ক্ষেত্রে। তা দুটো ক্ষেত্রেই আমরা অপটিমাল প্রভিশন দেখেছি, পাবলিক গুডের ক্ষেত্রেও প্রাইভেট গুডের ক্ষেত্রেও। তারপরে আমরা যেহেতু একটা স্টেট দরকার হবে, কিছু মানুষ দরকার হবে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, আমরা জানি যে প্রাইস ইজ not the market driving force, or the thing or the variable that keeps demand and supply in the equilibrium, যেটা নাই দেখেই পাবলিক গুডের ক্ষেত্রে মার্কেট ফেল করে, তখন আমরা পাবলিক চয়েস থিওরেম দেখেছি। এখন আমরা দেখতে যাচ্ছি যে হ্যাঁ, তাহলে আমরা দেখলাম স্টেট আসলো উইথ অ্যাপ্লাইং সাম মেজরিটি রুল অর এনিথিং অর এনি সিস্টেম। আমরা কোনো একটা স্টেট অথবা একটা ফ্যাসিস্ট অথবা ডিক্টেটর অথবা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, খুব ভালো গভর্নমেন্ট অথবা খারাপ গভর্নমেন্ট, আমরা কোনো একটা কিছু চুজ করে নিয়ে এসেছে, এখন সে আমাদের জন্য কাজ করবে। তো কাজ করতে গেলেই তাকে প্রথমে দরকার হবে টাকা। স্টেট অর গভর্নমেন্ট অর পাবলিক, সে আমাদের জন্য যে স্পেন্ড করবে সেটার জন্য তাকে অপারেট করতেও টাকার দরকার হবে, এবং আমাদেরকে আম, তারা যে সার্ভিসটা দিবে সেই সার্ভিসটা দিতে তাদের টাকা দরকার হবে, যে গুডসটা তারা প্রডিউস করবে সেটার জন্য তাদের কস্ট হবে। সেই সমস্ত টাকা পয়সা কোথা থেকে আসবে? তো প্রথমত সেটা আসে কোথা থেকে? ট্যাক্স। ট্যাক্স এটা একটা পেইনফুল প্রক্রিয়া, আমরা দেখবো আস্তে আস্তে যে ট্যাক্স আসলে কিভাবে কতখানি পেইনফুল। তো ট্যাক্স কি? ট্যাক্সের একদম ডেফিনেশন হচ্ছে, বুকিশ ডেফিনেশন হচ্ছে, ট্যাক্স ইজ গভর্নমেন্টালি প্রোভাইডেড পাবলিক প্রোগ্রাম ফর দ্য গভর্নমেন্ট টু কালেক্ট রেভিনিউ। গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মাধ্যমে গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট করে। ইট ইজ লেভিড বাই দ্য গভর্নমেন্ট অন পার্সনস, প্রপার্টিজ অ্যান্ড বিজনেস প্রফিটস, or added to the cost of some goods, services and transactions to support the government. তো গভর্নমেন্ট এই রেভিনিউটা কালেক্ট করে, এবং সেটা মানে কিভাবে কালেক্ট করে, কিসের কিসের উপর তারা এই ট্যাক্সটা লেভি করে? পার্সনের উপর করে, প্রপার্টির উপরে করে, বিজনেসের উপর, বিজনেসের প্রফিটের উপরে করে, বিভিন্ন জিনিসের দামের সাথে ট্যাক্স ভ্যাট হিসেবে অ্যাড করে দেয়। তারা ট্যারিফের মাধ্যমে বৈদেশিক পণ্য আসা যাওয়ার উপরে ট্যাক্স আরোপ করে। নানানভাবে তারা বিভিন্ন সার্ভিসের উপরে তারা ট্যাক্স আরোপ করে, এই ধরনের ট্রানজাকশনের উপর ট্যাক্স আরোপ করে। যে আমরা যখন ডলার নিয়ে বা টাকা নিয়ে সেটা মানি এক্সচেঞ্জে গিয়ে সেটা কনভার্ট করতে চাই, তখনও সেখানেও আমাদের কিছু ট্যাক্স দিতে হয়। তো সব সময় সেই ট্রানজাকশনেও দেখা যায় যে ট্যাক্স আছে। তো ট্যাক্স ক্যান বি ইম্পোজ অন ইদার প্রোডাক্ট সাইড অর ফ্যাক্টর মার্কেট সাইড। প্রোডাক্টের উপরেও ট্যাক্স বসানো যায়, ফ্যাক্টর মার্কেটের উপরে তো ট্যাক্স বসানো যায়। ফ্যাক্টর মার্কেটে যদি আমরা ইনকাম ট্যাক্স হচ্ছে, ইনকাম কি, প্রত্যেকটা মানুষের যে ইনকাম ট্যাক্স সেটা কি, সে অ্যাজ আ ফ্যাক্টর অফ প্রোডাকশন, সে তার যে লেবার সে বিক্রি করলো, সেল করলো, সে সেল করে সে যেটা পাচ্ছে, সেটা সেটা হচ্ছে তার আর্নিং আর ইনকাম, সেটার উপরে ট্যাক্স বসানো হচ্ছে। দ্য দ্যাট ইজ an example of imposing tax on the factor market side. Then tax can be imposed on either farm or household. ফার্মের উপরেও ট্যাক্স বসানো যায়, হাউসহোল্ডের উপরেও ট্যাক্স বসানো যায়। ট্যাক্স ক্যান বি ইম্পোজ অন ইদার বায়ার অর সেলার, বায়ারের উপরেও ট্যাক্স বসানো যায়,
সেলারের উপরেও ট্যাক্স বসানো যায়। ট্যাক্স ক্যান বি ইম্পোজ অন ইদার ইনকাম অর এক্সপেন্ডিচার। ইনকামের উপরেও ট্যাক্স বসানো যায়, আয়কর বসানো যায়, আবার এক্সপেন্ডিচারের উপরেও ট্যাক্স বসানো যায়। তো ট্যাক্স ক্যান বি ইম্পোজ অন ইদার প্রডিউসার অর কনজিউমার। প্রডিউসারের উপরেও ট্যাক্স বসানো যায়, বিজনেস ট্যাক্স যদি আমরা বসাই সেটা প্রডিউসারের উপর ট্যাক্স বসানো হবে। কনজিউমারের উপরেও বসানো যায়, ওই যে ভ্যাটটা সেটা হচ্ছে কনজিউমারের উপরে বসানো হলো, যে এই জিনিসটা কনজিউম করতে গেলে। আচ্ছা, একটু মিউট করেন, মিউট অল। আমি মিউট করে দিচ্ছি। তো বাট ট্যাক্স ক্যান নট বি ইম্পোজ অন বোথ সাইডস, এটা মাথায় রাখতে হবে। একটা কন্টেক্সটে আমরা দুইটা সাইডের উপরেই ট্যাক্স বসাতে পারি না, অ্যাজ দ্যাট উইল লিড টু ডাবল কাউন্টিং, ডাবল ট্যাক্স কাউন্টিং প্রবলেম। তো ট্যাক্স যখন আমরা বসাই, ট্যাক্স ডিজাইন করা ইজ অলসো ভেরি ট্যাক্সি। হ্যাঁ, তো এই ট্যাক্স ডিজাইন করা হবে, ট্যাক্সটা এমন ভাবে ডিজাইন করা হবে মানে সেটা দুইটা সাইডের উপরেই আমরা ইম্পোজ করতে পারবো না, তাহলে ডাবল কাউন্টিং ইস্যু তৈরি হবে। হ্যাঁ, তো কিছু কিছু টার্মিনোলজি, কিছু কিছু ডেফিনেশন আমাদেরকে জানতে হবে, কিছু কিছু পার্থক্য। যেমন প্রথমেই আমরা মানে ট্যাক্সকে মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স আর একটা হচ্ছে এক্সাইজ ট্যাক্স। হ্যাঁ, তো পার্সোনাল ট্যাক্সটা কি? পার্সোনাল ট্যাক্সটা হচ্ছে আম, ধরুন কোনো মানে যেভাবে, কিভাবে বলবো আমি সুন্দর করে, ট্যাক্স পেয়ারের অ্যাবিলিটি, পার্সোনাল অ্যাবিলিটি, সেটার উপরে যদি ট্যাক্স মানে ট্যাক্সটা নির্ভর করে, সেটাকে আমরা বলি পার্সোনাল ট্যাক্স। হ্যাঁ, ইটস রিলেটেড টু ট্যাক্স পেয়ার্স এবিলিটি, বাই ইটস ভেরি নেচার ইট ইট মাস্ট বি ইম্পোজড অন হাউস হোল্ড সাইড। এখন অ্যাবিলিটির উপরে যদি ট্যাক্স বসানো হয়, তাহলে সেটা অবশ্যই মানে এমন অ্যাবিলিটি, অ্যাবিলিটির উপর ট্যাক্স, আমার ওয়েলথের উপর ট্যাক্স, আমার প্রপার্টির উপর ট্যাক্স, আমার ইনকামের উপর ট্যাক্স, ডেফিনেটলি ইট গোজ টু মাই হাউস হোল্ড। মানে সেটা মানে এটা বাই নেচার আমরা এটা হাউস হোল্ডের উপর ইম্পোজ করি, এটা ট্যাক্স পেয়ারের এবিলিটির সাথে জড়িত। এটা হাউস হোল্ড সাইডে ইম্পোজ করা হবে। আম, সেটার একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে ইনকাম ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্স অন সেলস অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশনের উপর যখন ট্যাক্স বসানো হয়, সেই ট্যাক্সকে আমরা এই মানে এই পার্সোনাল ট্যাক্সের উদাহরণ হিসেবে ধরতে পারি। হ্যাঁ, তো ইনকাম ট্যাক্স ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ আ পার্সোনাল ট্যাক্স। তো লেবারের উপর ইনকাম ট্যাক্স বসে। তারপরে হচ্ছে এক্সাইজ ট্যাক্স। এক্সাইজ ট্যাক্স কি? অ্যান এক্সাইজ ট্যাক্স ইজ আ ট্যাক্স ইম্পোজড অন আ স্পেসিফিক গুড অর অ্যাক্টিভিটি। এইটা হচ্ছে কোনো একটা গুড অথবা অ্যাক্টিভিটি অথবা সার্ভিস, এই ধরনের কোনো একটা কিছুর উপর বসে। যেমন ট্যাক্স অন পারচেজ অর সেলিং অফ আ প্রপার্টি, ইট ডাজন্ট কনসিডার দ্য এবিলিটি অফ দ্য ওনার, ইট উইল অনলি সি দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্রপার্টি, ইট ক্যান বি ইম্পোজড অন বোথ হাউস হোল্ড আর ফার্ম। এটা বাই নেচার যেহেতু একটা দ্রব্যের উপরে ট্যাক্স। অথবা ধরুন আপনি এয়ার ট্রাভেল করছেন, আপনার এয়ার টিকিটের আপনি বিমান বাংলাদেশ থেকে টিকিট কেটেছেন বা ইউএস বাংলা থেকে টিকিট কেটেছেন, তার সাথে দেখা যাবে দেখবেন আপনারা যদি কোনোদিন মানি রিসিপ্ট চেক করেন, দেখবেন যে সেখানে একটা ভ্যাট অ্যামাউন্ট আছে। তখন আপনার এবিলিটির উপর সেটা ডিপেন্ড করে না, আপনি খুব খুব ধনী নাকি গরিব নাকি মধ্যবিত্ত, কোন শ্রেণী থেকে আপনি বিলং করেন, সেগুলোর উপর ডিপেন্ড করে না, আপনি এয়ার ট্রাভেল করছেন, সুতরাং আপনাকে এই ট্যাক্সটা পে করতে হবে। এটা হচ্ছে এক্সাইজ ট্যাক্সের একটা এক্সাম্পল। কোথাও একটা প্রপার্টি কিনছেন আপনি, অথবা প্রপার্টিটা আপনি সেল করছেন, সেই সময় যে ট্যাক্স দিতে হয় সেটা এক্সাইজ ট্যাক্স। আপনার এবিলিটির উপরে সেটা ডিপেন্ড করে না। তো ইটস বাই ইটস ভেরি ওন নেচার, এটা হাউস হোল্ডের উপরে বসতে পারে, এটা ফার্মের উপরে বসতে পারে। একটা ফার্মও মনে করতে পারে যে তার এমপ্লয়ীদের সবাইকে নিয়ে সে একটা বিদেশে ট্যুরে যাবে, তখন সবাই মিলে টিকিট কাটছে, তখন তাদেরকেও যে ট্যাক্স দিতে হবে। আবার একটা হাউস হোল্ডও যদি সেই সেই একই প্লেনে ট্রাভেল করে, তখন তাদেরকে ওই ওই একই পরিমাণ ট্যাক্স দিতে হবে। দিস ইজ এক্সাইজ ট্যাক্স। তো মোটা থেকে ট্যাক্সকে এই যে ভাগ করলাম, তো আরো একভাবে ভাগ করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স। তো ডিরেক্ট ট্যাক্স কি? ডিরেক্ট ট্যাক্স হচ্ছে আমরা দুটো কনসেপ্ট আমরা এখন দেখবো, পয়েন্ট অফ ইম্পোজিশন অ্যান্ড পয়েন্ট অফ ইম্প্যাক্ট। হ্যাঁ, তো আমরা দেখবো যে কখনো যখন ট্যাক্স বসানো হচ্ছে, দেখা যাচ্ছে যে ট্যাক্স বসিয়েছে হচ্ছে কোনো একটা হাউসহোল্ডের উপরে বা ফার্মের উপরে বা কোনো অ্যাক্টিভিটির উপরে, সেটা হচ্ছে যেটার উপরে ট্যাক্সটা বসানো হয় সেটা হচ্ছে পয়েন্ট অফ ইম্পোজিশন। আর কখনো কখনো আমরা জানি, কখনো কখনো আমরা জানি না যে ট্যাক্সটার বোঝা বহন করবে কে। ট্যাক্সটার যে আম, আমরা আমরা যদি মনে করে দেখি যে আহ, আচ্ছা, আপনারা তো সেকেন্ড ইয়ারে, হ্যাঁ সেকেন্ড ইয়ারে ট্যাক্স পড়েছেন মাইক্রো ইকোনমিক্সে, ইন্ট্রোডাকশন ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সে বিশদভাবে ট্যাক্স পড়েছেন, তখন মনে করে দেখুন যে
যখন আপনারা পার ইউনিট ট্যাক্সের ছবিটা যদি মনে করে থাকেন, তাহলে একটু মনে করে দেখুন যে ট্যাক্সটা যখন ইম্পোজ করা হয়, প্রডিউসারের উপর ইম্পোজ করা হলেও সেটার একটা বার্ডেন কনজিউমাররা বেয়ার করে। পড়েছি না আমরা? মনে করে জি দেখুন ম্যাম। তো। সেটা সেই ছবিটা যদি মনে থাকে, তাহলে আমরা মানে এটা ডিপেন্ডিং অন দ্য ইলাস্টিসিটি অফ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কার ঘাড়ে বেশি বার্ডেন পড়বে, কার ঘাড়ে কম বার্ডেন পড়বে, সেই সমস্ত ছবি আমরা এঁকেছি এবং ম্যাথ আমরা করেছি। সুতরাং আমরা এই জিনিসটা খুব ভালো করে আমাদের মনে থাকা উচিত যে পয়েন্ট অফ ইম্পোজিশন এবং পয়েন্ট অফ ইম্প্যাক্ট একই হয় না। পয়েন্ট অফ ইম্প্যাক্ট হচ্ছে যে এই ট্যাক্সের ইম্প্যাক্টটা কার উপর পড়বে, কে ট্যাক্সটা বেশি বেয়ার করছে, সে হচ্ছে পয়েন্ট অফ ইম্প্যাক্ট। আর পয়েন্ট অফ ইম্পোজিশন হচ্ছে এক্স্যাক্টলি কিসের উপরে আমি ট্যাক্স বসাচ্ছি। তো ডিরেক্ট ট্যাক্স হচ্ছে ইট ইজ ইনিশিয়ালি ইম্পোজ অন হাউসহোল্ড অর ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ মেন টু বেয়ার বাই দ্য হাউসহোল্ড অর ইন্ডিভিজুয়াল। ইনকাম ট্যাক্স মানে ডিরেক্ট ট্যাক্স বলতে আমরা বোঝাই যে সেই ট্যাক্সটা, যে ইনিশিয়ালি ধরলাম যে এক্স এর উপর ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে, বাট এক্স শিফটস দ্য বার্ডেন টু ওয়াই। তো গভর্নমেন্টের একজন বা একদলকে দায়িত্ব দিল যে ট্যাক্স ডিজাইন করার জন্য, তারা অ্যানালাইসিস করছে যে কত ইনকাম হলে কত টাকা তারা ট্যাক্স ধরবে। ডিজাইন করার সময় তারা জানে না যে এক্স এর উপর ট্যাক্স ইম্পোজ করলে সেটার বার্ডেন ওয়াই এর উপরে পড়বে। হ্যাঁ, তো ডিরেক্ট ট্যাক্স ইজ ইনিশিয়ালি ইম্পোজ অন হাউসহোল্ড অর ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ মেন টু বেয়ার বাই দ্যাট হাউসহোল্ড অর ইন্ডিভিজুয়াল। ইনিশিয়ালি এক্স এর উপর আমি ট্যাক্স ইম্পোজ করেছি কারণ আমি জানি যে এক্সই টাকাটা দিবে। এই ধরনের ট্যাক্সকে বলা হয় ডিরেক্ট ট্যাক্স। হ্যাঁ, যার উপর ইম্পোজ করা হচ্ছে সেই এটা রিয়েল বার্ডেন বেয়ার করবে। এটা হলো ডিরেক্ট ট্যাক্স। যেমন ইনকাম ট্যাক্স, এক্স্যাক্টলি ইনকাম ট্যাক্স কি, ইনকাম ট্যাক্সের বার্ডেন যার উপরে ট্যাক্স দেওয়া হয়েছে সেই বেয়ার করছে। আর ইনডিরেক্ট ট্যাক্স কি? ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে যারা ট্যাক্স স্ট্রাকচারটা ডিজাইন করছে তারা জানে যে এক্স এর উপর ট্যাক্স ইম্পোজ করলে সে ওয়াই এর উপরে বার্ডেন শিফট করে দেবে। হ্যাঁ, যেমন প্রডিউসারের উপরে যদি, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের উপরে যদি ট্যাক্স বসানো হয়, তাহলে প্রডিউসার সেটা দাম বাড়িয়ে এমন ভাবে সেটাকে মার্কেটে নিয়ে আসবে যে সেটার বার্ডেনটা অনেকখানি বেয়ার করবে হচ্ছে কনজিউমার। যদি দ্রব্যটা বেশি ইলাস্টিক হয় তাহলে হয়তো প্রডিউসার বেশি বেয়ার করবে, কনজিউমার কম বেয়ার করবে। আর দ্রব্যটা যদি বেশি ইনইলাস্টিক হয় তাহলে হয়তো কনজিউমার বেশি বেয়ার করবে, ডিপেন্ডিং অন দা নেচার অফ দ্য প্রোডাক্ট। এটা কতটুকু কে বেয়ার করবে সেটা ডিপেন্ড করবে। যার উপর ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে সেটা সে যখন অন্যের উপর চাপিয়ে দিচ্ছে, তা জানা সত্ত্বেও ট্যাক্সটা যখন নেক্সট এর উপরে ইম্পোজ করা হচ্ছে সেটাকে আমরা বলি ইনডিরেক্ট ট্যাক্স। সেলার শিফটস আ বার্ডেন অন দ্য কনজিউমার। যেমন ভ্যাট, ভ্যাটটা অ্যাকচুয়ালি বসানো হয়েছে ভ্যাট কালেক্ট করতে। গভর্নমেন্টের একজন এমপ্লয়ি, একজন ট্যাক্স অফিসার যাবে হচ্ছে প্রডিউসারের কাছে, দোকানদারের কাছে যাবে। মিষ্টির দোকানে দোকানদারের উপরে 5% ট্যাক্স ইম্পোজ করা হলো। সে তখন দোকানদার কি করবে, ওই 100 টাকার মিষ্টির দাম বাড়িয়ে 105 টাকা করে দিল। তো ফুল বার্ডেনটা সেলারের উপর গিয়ে পড়লো, কিন্তু টাকাটা কালেক্ট করবে হচ্ছে গভর্নমেন্টের একজন এমপ্লয়ি, যাবে গিয়ে অথবা ফোন করবে অথবা কাগজপত্র আদান প্রদান হবে, যেভাবেই হোক সেটা হয়তো বেয়ার করবে হচ্ছে প্রডিউসার। কিন্তু ট্যাক্সটা ওই পয়েন্ট অফ ইম্প্যাক্ট অন্য কারো উপর পড়লো, সেটা জানা সত্ত্বেও, এটাই হবে জানা সত্ত্বেও ট্যাক্স স্ট্রাকচারটা ডিজাইন করা হয়েছে এমন ভাবে যেটা ইম্পোজ করা হলো প্রডিউসারের উপরে। তার এটাকে বলা হয় হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। এরপরে বেস অফ ট্যাক্সেশন কি? তো জানেন, আম, আরো দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বেস অফ ট্যাক্সেশন, আর একটা হচ্ছে রেট অফ ট্যাক্সেশন। বেস অফ ট্যাক্সেশন হচ্ছে আহ, যে অ্যামাউন্টের উপরে, যে খাতের উপরে ট্যাক্স বসানো হচ্ছে। যেমন ইনকাম ইজ দ্য বেস অফ ইনকাম ট্যাক্স, ওয়েলথ ইজ দ্য বেস অফ ওয়েলথ ট্যাক্স, প্রফিট ইজ দ্য বেস অফ প্রফিট ট্যাক্স। হ্যাঁ, তো যে কোনো কিছুর উপরে, যেটার উপরে ইচ ট্যাক্স হ্যাজ আ বেস আপন উইচ ইট ইজ লেভিড, যে জিনিসটার উপরে ট্যাক্স বসানো হচ্ছে সেটা হচ্ছে বেস অফ ট্যাক্সেশন। আর রেট অফ ট্যাক্সেশন কি? দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স হুইচ ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি ক্যাটাগরিজ। এই যে এই জিনিসটা আপনারা হয়তো জানেন বা আমি ক্লাসে মেবি আগেও বলেছি যে প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ আর প্রপোর্শনাল তিন ধরনের রেট হতে পারে রেট অফ ট্যাক্সেশন। আমি ট্যাক্স বসিয়ে দিলাম, এখন ট্যাক্সটা আমি কিভাবে বসাবো? ধরুন আমি যদি ইনকাম ট্যাক্সের কথা চিন্তা করি, বাংলাদেশে যেমন পে স্কেলের কথা হচ্ছে, আপনারা পেপার খুললেই দেখতে পাবেন যে ট্যাক্সটা যেভাবে বসাবো, ট্যাক্সটা ওই কতগুলো গ্রেডে ভাগ করা হচ্ছে সরকারি কর্মচারীদেরকে।
অষ্টম গ্রেড, নবম গ্রেড, অষ্টম গ্রেড, এরকম করে করে প্রথম গ্রেড পর্যন্ত আছে। তো যাদেরকে সবাইকে এরকম গ্রেডে গ্রেডে ভাগ করা আছে। প্রত্যেকটা গ্রেডের জন্য ট্যাক্স স্কিম আলাদা, অথবা আমি ঠিক এটা শিওর না, এমনও হতে পারে যে ক্লাস্টার করা। কিন্তু ধরুন যারা নিচের দিকে, যারা কম বেতন পায়, তাদের জন্য হয়তো ট্যাক্স রেটটা একরকমের, কিন্তু তারা যখন ওই টায়ার থেকে আরেকটা টায়ার জাম্প করে উপরে, তখন ট্যাক্স রেটটা অনেকখানি বাড়ে। তারপরে তারও উপরে যখন জাম্প করে তখন আরো অনেকখানি বাড়ে। তো এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, হ্যাঁ, যেটা বাংলাদেশে বলবৎ আছে। আর রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে ঠিক তার উল্টাটা, যেটা সচরাচর আমরা দেখি না। সেটা হচ্ছে যে হায়ার ইনকাম টায়ারে উঠলে কম রেটে ট্যাক্স দিতে হয়। এটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। আর প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে যে আপনার ইনকাম যাই হোক না কেন, ইনকামের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনাকে ট্যাক্স হিসেবে দিতে হচ্ছে। ট্যাক্সটা মানে ওই টায়ারে টায়ারে ভাগ করা নেই, সেটাকে আমরা বলি হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স। সেটা একটা কনস্ট্যান্ট রেটে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, যার 100 যদি হয় 2%, তাহলে যার 100 টাকা ইনকাম সে 2 টাকা দিবে, যার 1,000 টাকা ইনকাম সে 20 টাকা দিবে, এরকম করে 2% রেটে ট্যাক্স দিচ্ছে সবাই। তো এটাকে বলা হয় হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স। তো ট্যাক্সের ক্ষেত্রে দুটো জিনিস, আমাদের প্রত্যেকটা ট্যাক্সের একটা বেস অফ ট্যাক্স থাকে, একটা রেট অফ ট্যাক্স থাকে। হ্যাঁ, এটা ইনকামের ক্ষেত্রে যেমন সত্যি, এটা প্রফিটের ক্ষেত্রেও সত্যি, এটা অন্যান্য সমস্ত খাতের জন্য সত্যি। তো তাহলে প্রথমেই আমরা বলছি যে ট্যাক্স কি। ট্যাক্স হচ্ছে গভর্নমেন্টের সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সে রেভিনিউ কালেক্ট করে। তো ট্যাক্সটা যে কোনো একটা পার্সপেক্টিভ থেকে, যে কোনো একটা সার্কামস্ট্যান্সে ট্যাক্সটা যে কোনো একদিকে বসবে। ইদার প্রডিউসারের উপরে বসবে, অথবা কনজিউমারের উপর বসবে, অথবা বায়ারের উপর বসবে, অথবা সেলারের উপর বসবে। এরকম করে ট্যাক্সটা বসবে হচ্ছে ইদার যে কোনো একটা সাইডের উপরে। তারপরে আমরা দেখছি যে, আমরা বলছি যে ট্যাক্স দুই রকমের হতে পারে, পার্সোনাল ট্যাক্সও হতে পারে, অথবা এক্সাইজ ট্যাক্সও হতে পারে। বায়ার অথবা কনজিউমার অথবা প্রডিউসার, যে মানুষটার উপরে ট্যাক্স বসানো হচ্ছে, তার এবিলিটির উপরে যদি ট্যাক্সটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স। আর সেই তার এবিলিটির উপরে যদি ট্যাক্সটা ডিপেন্ড না করে, তাহলে সেটা হচ্ছে এক্সাইজ ট্যাক্স। এবং পার্সোনাল ট্যাক্সটা বাই নেচার এটা হাউস হোল্ডের উপরে বসানো হয়, এবং এক্সাইজ ট্যাক্সটা বাই নেচার হাউস হোল্ড ফার্ম যে কোনো কিছুর উপরে বসানো যাবে। তারপরে হচ্ছে আমরা দেখছি পয়েন্ট অফ ইম্পোজিশন অ্যান্ড পয়েন্ট অফ ইম্প্যাক্ট। আমরা বলছি যে এটা দুটো একদম দুই জিনিস। দুটো যদি এক হয় তখন সেটা ডিরেক্ট ট্যাক্স, আর যদি দুটো যদি ডিফারেন্ট হয় তাহলে সেটা ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স মানেই হচ্ছে সেখানে পয়েন্ট অফ ইম্পোজিশন এবং পয়েন্ট অফ ইম্প্যাক্ট একই। আর ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে আমি বসাচ্ছি ট্যাক্স একজনের উপরে, কিন্তু ট্যাক্সের বার্ডেন বেয়ার করবে অন্য কেউ। এটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। তারপরে আমরা দেখছি বেস অফ ট্যাক্সেশন, রেট অফ ট্যাক্সেশন বললাম। এখন আমরা পড়তে শুরু করবো গুড ট্যাক্স স্ট্রাকচার। একটা ভালো ট্যাক্স স্ট্রাকচারের কিছু বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, তো সেই একটা ভালো ট্যাক্স স্ট্রাকচারের কি কি বৈশিষ্ট্য থাকে? এই 6টা বৈশিষ্ট্য থাকে। সেটাকে ইকুইটেবল হতে হবে, অথবা ফেয়ার ফেয়ার ট্যাক্স হতে হবে, ইকোনমিক এফিসিয়েন্সি থাকতে হবে বা নিউট্রালিটি, সেটা সার্টেনটি থাকতে হবে, মানে নিশ্চিতভাবে সেটা উঠে আসবে, সেটার একটা একটা সার্টেনটি থাকতে হবে, এভিডেন্স অথবা পলিটিক্যাল রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা জিনিস আমরা জানবো বুঝবো। অ্যাডমিনিস্ট্রেটিভ সিম্পলিসিটি হতে পারে, জিনিসটা যদি মানে ট্যাক্স ডিজাইন করা, ইম্পোজ করা, তুলে নিয়ে আসা, সেটা মনিটর করা, এই সমস্ত কিছু যদি খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যায় তাহলে তো সেটা ইনএফিশিয়েন্ট। সুতরাং সেটাকে সিম্পল সিম্পল হতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিম্পলিসিটি সেটার মধ্যে থাকতে হবে। ফ্লেক্সিবিলিটি কি জিনিস সেটাও আমরা দেখবো। তো এই দুটো স্লাইড কি, একটা স্লাইডে আমি বসিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করবো গুগল ক্লাসরুমে। আচ্ছা, এখন এই যে ট্যাক্স, একটা গুড ট্যাক্স স্ট্রাকচারের এই যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো আম, আমরা মানে পড়বো। সিজিএস এর বইতে খুব ভালো করে আছে, আমি সেখান থেকেই আপনাদেরকে পড়াচ্ছি। Taxes are inevitably painful. Designing tax systems has always been a subject of considerable controversy. Governments, in deciding how best to raise the revenue they require, have looked for general principles. There are 5 accepted properties of a good tax system. কতগুলো মানে accepted property মধ্যে মানে ওরা ইকুইটিকে বাদ দিয়ে বাকিগুলো মানে বলছে প্রথমে স্টেজলিস যে 5টা প্রপার্টি তার থাকতেই হবে। হ্যাঁ, তো এই প্রপার্টিগুলোর মধ্যে আম, এই প্রপার্টিগুলোর মধ্যে খুব সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইকুইটি বা ফেয়ারনেস। হ্যাঁ, যেটা আমরা সবার লাস্টে দেখবো। আমরা অন্যান্য প্রপার্টিগুলো আগে দেখবো, শেষে আমরা দেখবো হচ্ছে ফেয়ারনেস।
বা ইকুইটি। তো প্রথমে হচ্ছে ইকোনমিক এফিসিয়েন্সি অর নিউট্রালিটি। হ্যাঁ, a good tax structure should not interfere with efficient allocation of resources. হ্যাঁ, এটা কি, এটা কেন বলছি, বা এটা আমি বলি, নিউট্রালিটি কি, the extent to which tax avoids distorting market mechanism is called neutrality. আচ্ছা, এটা বোঝার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা সব সময় অ্যাজিউম করি মার্কেট মেকানিজম এফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন করে। হ্যাঁ, যদি এটা করে না, মার্কেট অলওয়েজ ফেলস, কিন্তু আমরা এটা অ্যাজিউম করি থিওরিটিক্যালি টু সি হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ডিস্টরশন অফ দ্য থিং দ্যাট উই আর প্রপোজিং, বা আমরা যেটা নিয়ে ভাবছি আমাদের কনটেক্সট সেটা কিভাবে করে মার্কেট মেকানিজমকে এলোমেলো করে দেয়, সেটা বুঝতে গেলে আমাদেরকে অ্যাজিউম করতে হয় যে আমরা যদি মার্কেটকে ফ্রিলি, আসলে যদি হয়তো যদি খুব সিম্পল হতো, মানে মার্কেট যদি খুব সিম্পল হতো, অল্প কিছু, এত প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন না থাকতো, এত ক্যাপিটালিজম না থাকতো, হয়তো সত্যি সত্যি রিসোর্স অ্যালোকেশন মার্কেট নিজে নিজে অদৃশ্য হাত দিয়ে সেটাকে এফিসিয়েন্টলি অ্যালোকেট করে দিত, কিন্তু সেটা তো হচ্ছে না। সেটা যদি হচ্ছে না, যেহেতু সেটা আমরা দেখি যে আমরা সবসময় অ্যাজিউম করি মার্কেট মেকানিজম এফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন করে। একটা ভালো স্ট্রাকচার এমন হবে, একটা ট্যাক্স স্ট্রাকচার এমন হবে যেটা বিভিন্ন জায়গায় ইম্পোজ করলে মার্কেটের এফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশনকে সেটা মিনিমাম এফেক্ট করবে। হ্যাঁ, তার মানে কি, তার মানে আমরা বলতে চাচ্ছি যে ট্যাক্স যদি ইম্পোজ করা হয় সেটা অবশ্যই মার্কেট মেকানিজমের সাথে কিছু আহ সে মার্কেট মেকানিজমকে কিছুটা সে ডিস্টার্ব করবে। হ্যাঁ, এই যে মানে ট্যাক্স এসে যদি সব এফিসিয়েন্সিকে ডিস্ট্রয় করে দেয়, দেন সেটাকে আমরা গুড ট্যাক্স স্ট্রাকচার বলি না, বলবো না। তো দ্য এক্সটেন্ট টু উইচ দ্য ট্যাক্স অ্যাভয়েডস ডিস্টর্টিং মার্কেট মেকানিজম ইজ কল্ড নিউট্রালিটি। মানে যতখানি, ধরেন আমি যদি বলি যে নিউট্রালিটি কি, নিউট্রালিটি হবে তাহলে ওয়ান মাইনাস ডিস্টরশন, যে কতখানি সে ডিস্টর্ট করলো সেটা না, কতখানি সে ডিস্টর্ট করলো না, সেটা হচ্ছে নিউট্রালিটি। তাহলে একটা ট্যাক্স স্ট্রাকচারটাকে আমরা বলতে পারবো যে সেটা নিউট্রাল, যত বেশি নিউট্রাল হবে তত বেশি সেটা একটা ভালো ট্যাক্স স্ট্রাকচার। হ্যাঁ, এটা আমরা বলতে চাচ্ছি যে মার্কেট মেকানিজমের কার্যকলাপকে যত কম ডিস্টার্ব করবে একটা ট্যাক্স, সেটা তত বেশি নিউট্রাল হবে। তো যত কম ডিস্টার্ব করবে তত তার নিউট্রালিটি বেশি হবে। নিউট্রালিটি একটা ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স, তার মানে আমরা চাই যে একটা একটা ট্যাক্স স্ট্রাকচার নিউট্রাল হোক। আমরা চাই যত নিউট্রাল হবে সেটা তত কম ইন্টারফেয়ার করবে উইথ মার্কেট এফিসিয়েন্সি। ডিস্টার্ব করবে, তার কারণ হলো মার্কেট ইকোনমি লিডস টু এফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন এন্ড ট্যাক্সেস চেঞ্জেস প্রাইস, স্পেশালি রিলেটিভ প্রাইস। দেখুন, আমরা যখনই কোনো একটা জিনিসের দাম নিয়ে চিন্তা করি, তখন আমরা কি চিন্তা করি যে সেই জিনিসটা কিভাবে আমাদেরকে এফেক্ট করে, থ্রু দ্য রিলেটিভ প্রাইস। হ্যাঁ, কোনো একটা জিনিসের দাম যদি অনেক বেড়ে যায়, তখন আমরা মানে অন্যান্য সমস্ত জিনিসের সাথে সেটা আমরা সেটা রিলেটিভ প্রাইসটা আমরা মেন্টালি সেটা সেটা চিন্তা করি এবং সেটার দ্বারা এফেক্টেড হই। তো এখন সেটা যেহেতু কোনো একটা জিনিসে যদি ট্যাক্স বসানো হয় এবং সেটার দাম বেড়ে যায়, তাহলে সেটার সাথে অন্যান্য সমস্ত দ্রব্যের রিলেটিভ প্রাইস যদি আমরা চিন্তা করি, দেখবো যে অন্যান্য সমস্ত দ্রব্যের রিলেটিভ প্রাইস কম এবং সেটার প্রাইস বেশি। তো এই যে জিনিসটার কারণে আম, একটা কলমের উপর ট্যাক্স বসালে সেটার প্রাইস চেঞ্জ হবে। হ্যাঁ, দেন সেটার রিলেটিভ প্রাইসও চেঞ্জ হবে। অর্থাৎ কলমের সাথে আপনার অন্য অন্য কাগজের যে রিলেটিভ প্রাইস সেটা চেঞ্জ হবে, কলমের সাথে একটা খাবারের রিলেটিভ প্রাইস সেটা চেঞ্জ হবে, কলমের সাথে একটা কাপড়ের রিলেটিভ প্রাইস সেটাও চেঞ্জ হবে। অ্যাজ এ রেজাল্ট প্রাইসের উপরে যে সিগন্যাল কনজিউমারের কাছে যাচ্ছিল সেটা চেঞ্জ হবে। তো এই যে এই যখন প্রাইসের যে সিগন্যালটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে কনজিউমারের প্রেফারেন্সও চেঞ্জ হয়ে যাচ্ছে, তার যার কারণে অ্যালোকেশন অফ রিসোর্সও চেঞ্জ হচ্ছে। ট্যাক্স বসালে প্রাইস বাড়ার কারণে ট্যাক্স মার্কেট এফিসিয়েন্সিকে ডিস্টার্ব করে। হ্যাঁ, যেমন প্রাইস অফ রাইস যদি বেড়ে যায়, দাঁড়ান এখন সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট এগুলো কাজ করবে। যে কোনো জিনিসের যদি দাম বাড়ে, আমরা জানি যে সেটার ইফেক্ট দুই ভাবে পড়ে আমাদের উপর, সাবস্টিটিউশন এফেক্ট অ্যান্ড ইনকাম এফেক্ট।
এখন এই প্রাইস রাইজের সাথে রাইসের প্রাইস বেড়েছে, এর ফলে কিন্তু হুইটের ডিমান্ডও চেঞ্জ হবে। এর ফলে কোন ধরনের রাইসের প্রাইস বেড়েছে, কোয়ালিটি, যদি সেটা হয় হচ্ছে মিনিকেট চালের দাম বেড়েছে বা নাজি চালের দাম বেড়েছে, তাহলে দেখা যাবে যে 19, 28 এই এই ধরনের কিছু চাল আছে সেগুলোর ডিমান্ডের উপরে পরিবর্তন হবে, কিছু চেঞ্জ আসবে। কিন্তু মোটা চালের ডিমান্ড হয়তো কিছুটা বাড়বে, কিন্তু সেটার জন্য যে খুব প্রিমিয়াম কোয়ালিটির বাসমতি, কালো জিরা, চিনি গুঁড়া চালের হয়তো কোনো পরিবর্তন হবে না তাদের ডিমান্ডে। সুতরাং যদি একটা কোনো কিছুর দাম বাড়ে, সেটা রিলেটিভ গুডের ডিমান্ডের উপরে, সাপ্লাইয়ের উপরে সেটার প্রভাব পড়ে। যদি চালের দাম বাড়ে, তাহলে স্বাভাবিকভাবেই চালের সাথে সাবস্টিটিউট গুড যেগুলো, যে চাল না খেলেও চলে, সেগুলো মার্জিনে কিছু যে কনজিউমাররা আছে, তারা হয়তো শিফট করে সেগুলোর দিকে চলে যেতে পারে বা অন্য কোয়ালিটির চালের দিকে চলে যেতে পারে। তো সেই জন্য কোনো একটা জিনিসের যদি দাম সামান্য একটু বাড়ে, এটা একটা একটা পুকুরের পানিতে একটা ঢিল ছোড়ার মতো, এটা একটা রিপেল এফেক্টের মতো, সমস্ত কিছুর উপরে সেটার এফেক্ট পড়ে। এটা ট্যাক্স মানেই হচ্ছে সে ট্যাক্সটা বসালে একটা স্থির জায়গার উপরে একটা একটা বিন্দু, একটা টোকা দেওয়ার মতো, একটা পানির সমতলের উপরে, একটা স্থির একটা জায়গার উপরে। সেটা যেমন গোল 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 করে সেটা রিং 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 হতে হতে পুল পর্যন্ত যাচ্ছে, সেটা যেমন দেখা যায়, ট্যাক্সও ঠিক সেরকম। আমরা সেটা দেখতে পাই না, কিন্তু আমরা সেটা ফিল করি। তো এই যে এখানে এই যে ডিস্টরশনটা হয়, এটা এই যে রিপেল এফেক্টটা আমরা চারিদিকে দেখছি, এটাই হচ্ছে ডিস্টরশন। হ্যাঁ, তো এই যে ডিস্টরশনটা হয়, এই ডিস্টরশনটা, এই যে চালের কারণে গমের দাম বাড়লো, এটাই হচ্ছে এক্সেস বার্ডেন। হ্যাঁ, এই এক্সেস বার্ডেনটা রিসোর্স অ্যালোকেশনকে ডিস্টর্ট করে। এখন এখন গোল হচ্ছে, নিউট্রালিটির গোল হচ্ছে যে কি করে এই বার্ডেনটাকে, এই এক্সেস বার্ডেনটাকে আমরা মিনিমাইজ করব। এক্সেস বার্ডেন হলো একটা দ্রব্যের উপরে ট্যাক্স বসানোর ফলে আশেপাশে যা যা এফেক্টেড হচ্ছে মার্কেটে, এই এক্সেস বার্ডেনটা মার্কেট মেকানিজমের এফিসিয়েন্সি নষ্ট করছে। তো নিউট্রালিটি কখন কম হয়, সেখানেই আমাদের এই প্রশ্নটা আসে যে বিহেভিয়ারাল এফেক্টস অফ ট্যাক্সেশন। হ্যাঁ, when the neutrality is less, when the taxation policy alters the behavior of the consumers, the neutrality is less, and the tax system interrupts the market efficiency. এখন ট্যাক্স যে ডিজাইনার, যারা ট্যাক্স ডিজাইন করছে, কিছু ইকোনমিস্ট কোন একটা জায়গায় বসে ট্যাক্স একটা স্কিম তৈরি করছে, তারা যদি ট্যাক্স সেটাকে ডিজাইন করার সময় তাদের মাথায় থাকে যে এটা হিউম্যান বিহেভিয়ারকে কতটুকু এফেক্ট করবে, কতটুকু সেটাকে ইন্টারাপ্ট করবে, তাহলে সেই সেটা সেই ইন্টারাপশনটাকে যদি তারা মিনিমাইজ করার চেষ্টা করে, তাহলে তার তার ওই ডিজাইন, তাদের ডিজাইন করা ট্যাক্স স্কিমটাও নিউট্রাল হবে। যত বেশি সেই ট্যাক্সটা হিউম্যান বিহেভিয়ারকে ইন্টারাপ্ট করবে, মার্কেট এফিসিয়েন্সি তত কম হবে। এটার এক্সাম্পল হচ্ছে দ্য হিস্ট্রি অফ ট্যাক্সেশন ইজ, মানে এই ডিস্ট্রাকশনারি বিহেভিয়ারের সাথে খুব একটা একটা আপনাদের বইতে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, দ্য রেজাল্ট অফ দ্য উইন্ডো ট্যাক্স। হ্যাঁ, এটা এই দ্য হিস্ট্রি অফ ট্যাক্সেশন ইজ ডটেড উইথ other examples of distortionary tax. The result of the window tax imposed in Britain during the 17th century. এটা একটা ইন্টারেস্টিং এক্সাম্পল, যে যেখানে হাউস ডিজাইন করা হতো উইন্ডো ছাড়া। Modern England provides other examples. Three-wheeled vehicles, though perhaps slightly less safe and not much less costly than four-wheeled vehicles, were taxed more lightly than the later. হ্যাঁ, তো কয়টা চাকা সেটার উপরে ট্যাক্স বসানো হচ্ছে। Many individuals chose them in preference to the more conventional four-wheeled vehicles. যেহেতু সে ট্যাক্স কম, সেজন্য থ্রি হুইলার বেশি ব্যবহার করাটাকে মানুষ মনে করতো যে লেস কস্টলি। ভ্যানস তারা ব্যবহার করতো, ওয়াগনস, স্টেশন ওয়াগনস উইদাউট উইন্ডোজ were taxed more lightly than station wagons with windows. And again, many individuals were motivated to purchase three-wheelers, though not by a preference for darkness in the rear of their vehicle. মানে স্টেশন ওয়াগনের উপরে ধরুন যে ঘোড়ার গাড়ি, সেটাতে যদি জানালা থাকতো তাহলে সেটার জন্য আলাদা করে ট্যাক্স হতো। তো সেই ট্যাক্সটা অ্যাভয়েড করার জন্য মানুষ যখন জানালা ছাড়া ওয়াগন তৈরি করছে, তার মানে এই না যে তারা ডার্কনেস প্রেফার করে, তারা লেস কস্টলি
একটা অপশন চুজ করে নিয়েছে। সুতরাং নিউট্রালিটি, এই ট্যাক্স বসানোর কারণে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, হিউম্যান বিহেভিয়ার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গেছে। মানুষ এখন ওই তাদের যাত্রাপথে ওই অন্ধকারটুকু তারা মেনে নিয়েছে। তো মেনে নেওয়ার কারণে কি হলো, ট্যাক্স ইম্পোজ করার করলো একটা জিনিসের জন্য, সেই জিনিসটা যদি সেই হিউম্যান মানুষ যদি সেটাকে অ্যাভয়েড করতে পারে কোনোভাবে তাদের বিহেভিয়ার অল্টার করে, তাহলে সে তো ওই ট্যাক্সটা দিলই না, ওই খাত থেকে রেভিনিউ উঠে আসবে না, ওটা একটা ডিজাস্টার। তো সেই জন্য সেই ট্যাক্স স্কিম যদি এরকম হয় যে সেটা খুব বেশি নিউট্রালিটি বলতে তার মধ্যে কিছু নাই থাকে, তাহলে সেটা এরকম ডিজাস্টার তৈরি করবে। সুতরাং আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা ট্যাক্স স্ট্রাকচার নিয়ে যখন আমরা ভাববো, তখন আমরা কতগুলো প্রশ্ন করব নিজেদেরকে। তখন ওর ওটা এফিশিয়েন্ট কিনা সেই প্রশ্নটা যখন আমরা করব, তখন আমরা এই প্রশ্নটার ভেতর থেকে ওই প্রশ্নের দিকে যাব যে ইজ ইট নিউট্রাল অর নট। If it is neutral, then to what extent? এই প্রশ্নটা যখন আমরা করতে পারবো এবং এই প্রশ্নের উত্তরটা যখন ঠিকঠাক মতো আমরা পাবো, তখন আমরা মেবি we will be able to ensure a little bit or distortion, a little less distortion, এবং inefficiency একটু কম হবে। অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডেফিনেটলি দেয়ার উইল বি ইনএফিসিয়েন্সি, আমরা সেই ইনএফিসিয়েন্সিটাকে মিনিমাইজ করতে চাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে নন ডিস্টরশনারি ট্যাক্স। হ্যাঁ, when the tax system does not alter market efficiency, it is called non-distortionary tax. ট্যাক্স স্ট্রাকচারটা যদি মার্কেটটাকে ডিস্টর্ট না করে, সেটাকে আমরা বলি নন ডিস্টরশনারি ট্যাক্স। এক্সাম্পল হচ্ছে লামসাম ট্যাক্স অন এভরিবডিজ ইনকাম উইদাউট কনসিডারিং এনি ইনকাম ব্র্যাকেট অর স্ট্র্যাটা উইল লিভ দ্য রিলেটিভ ইনকাম সেম ফর অল। হ্যাঁ, এখন যদি প্রত্যেকটা মানুষের কাছ থেকে সমান পরিমাণে 100 টাকা করে সবার কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়, লামসাম ট্যাক্স বলি যেটাকে আমরা, যে যে খুব হতদরিদ্র একজন মানুষ, সেই মানুষের কাছ থেকেও 100 টাকা ট্যাক্স নিলাম আমরা, বড় একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যার 1000 কোটি টাকা ইনকাম, তার কাছ থেকেও আমরা ওই 100 টাকাই ইনকাম ট্যাক্স নিলাম, তাহলে কি হবে? তাহলে কারো মানে ইনকামের যে রেশিও বা ইনকামের যে ওই ওই ইনইকুয়ালিটি, সেটার উপর তো কোনো প্রভাব পড়বে না। সেটার উপর যদি প্রভাব না পড়ে, সেই ইনকাম, সেই সেই ট্যাক্সটা হচ্ছে নন ডিস্টরশনারি ট্যাক্স। তো এরকম ওই লামসাম ট্যাক্সটা হচ্ছে নন ডিস্টরশনারি ট্যাক্সের একটা এক্সাম্পল। রিলেটিভ ইনকাম যদি না চেঞ্জ হয় মানুষের ট্যাক্স দেওয়ার কারণে, যদি সবাইকে সমানভাবে সবার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে নেওয়া হয়, সেটাকে বলি আমরা নন ডিস্টরশনারি ট্যাক্স। এটার বুকিশ নেম হচ্ছে জেনারেলাইজড সেলস ট্যাক্স, জিএসটি। GST leaves the relative prices same, while excise tax on a particular commodity will change the relative price of all goods and services. যদি আমরা পার্সেন্টেজ হিসেবে ভ্যাট বসাই কোনো কিছুর উপরে, তাহলে সেটা মানে আবার যদি পার ইউনিট ট্যাক্স বসাই যে প্রতি ইউনিটের উপরে এত টাকা করে ট্যাক্স দিতে হবে, সেটা এক্সাইজ ট্যাক্স। এবং সেই এক্সাইজ ট্যাক্সটা যদি আমরা বসাই কোনো একটা কমোডিটির উপরে, তাহলে সেটার ইম্প্যাক্ট সমস্ত কমোডিটির দামের উপরে পড়ে। হ্যাঁ, এবং সেটা অনেক ডিস্টরশন ক্রিয়েট করবে, সেটা নন নিউট্রাল। কিন্তু জিএসটি কি? জিএসটি মানে হচ্ছে সব দ্রব্যের উপরে তুমি সমান পরিমাণে ট্যাক্স বসায় দাও। হ্যাঁ, তো এটা হচ্ছে যেটা ওই ইনকামের ক্ষেত্রে লামসাম ট্যাক্স যেরকম, সেলস ট্যাক্সের ক্ষেত্রে জেনারেলাইজ সেলস ট্যাক্স হচ্ছে সেরকম। তো যদি সব জিনিসের উপরে এমন ভাবে দাম, মানে সেটা সব কিছুর উপর থেকে ট্যাক্স বসানো হয় এমন ভাবে যে রিলেটিভ প্রাইসে কোনো পরিবর্তন হয় না, তাহলে সেটা নন ডিস্টরশনারি ট্যাক্স। Hence, lump sum tax and GST can be regarded as non-distortionary tax. আরেক ধরনের ট্যাক্স আছে কারেক্টিভ ট্যাক্স। সেটা কি? ট্যাক্স দ্যাট ইজ ইম্পোজড ইন কেস অফ সলভিং দ্য নেগেটিভ এক্সটার্নালিটি অলসো ব্রিংস ডিস্টরশন। হ্যাঁ, ধরুন আমরা যখন পিগুভিয়ান ট্যাক্স পড়েছি এক্সটার্নালিটির ক্ষেত্রে, তো নেগেটিভ এক্সটার্নালিটি ধরুন আমরা যদি পলিউশন চিন্তা করি, তো পলিউশনকে, পলিউশনের ছবিটা যদি আমরা মনে করে দেখি, যে মার্জিনাল সোশ্যাল কস্ট এবং মার্জিনাল প্রাইভেট কস্ট, দুটোর মধ্যে মার্জিনাল সোশ্যাল কস্ট অনেক উপরে মার্জিনাল প্রাইভেট কস্টের চেয়ে, ওভার ওভার প্রোডাকশন হচ্ছে। সেই সময় ওই অপটিমাম সোশ্যাল অ্যামাউন্ট, সোশ্যাল অপটিমাম যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টে যতটুকু বাড়তি দাম বেশি হওয়া উচিত ছিল, সেই পরিমাণ টাকাটা যদি তার প্রথম থেকে তার দামের সাথে অ্যাড করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে তার ওই তার মার্জিনাল প্রাইভেট কস্ট কার্ভটা উপরের দিকে শিফট করে, এবং সে ইভেনচুয়ালি মার্কেট এফিসিয়েন্সি, যেখানে অপটিমাম সোশ্যাল অপটিমাম লেভেল, সেই পর্যন্ত সেই মার্কেট এফিসিয়েন্সি এনশিওর্ড হয়। তো এরকম একটা সিস্টেম ছিল, এটাকে বলি আমরা কারেক্টিভ ট্যাক্স বা বিগুভিয়ান ট্যাক্স।
তো এই the tax that is imposed in case of solving the negative externality also brings distortion but shifts the efficiency point to a social optimum level. Hence, taxing a polluting industry brings distortion to the market efficiency in a positive way. দেখুন এখন তাহলে এই যে বিগোভিয়ান ট্যাক্সের মাধ্যমে আমরা যে পলিউশন বন্ধ করলাম, সেই পলিউশন বন্ধ করার কারণে ডেফিনেটলি ডিস্টরশন হলো। তার কারণ তার প্রোডাক্টের দাম বেড়েছে, তার সাপ্লাই কমে গেছে, কিন্তু সেটাতে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে পলিউশন বন্ধ হয়েছে। সুতরাং এই ডিস্টরশনটা মার্কেট ইকোনমিকে, মার্কেট এফিসিয়েন্সিকে ডিস্টর্ট করেছে, কিন্তু আম, এটা ইন আ পজিটিভ ওয়ে। আমরা এটাতে উই ওয়ান্ট দিস ডিস্টরশন, এই ডিস্টরশনটা খারাপ না, এটা আমরা চাই। দেন কামস সার্টিনিটি। সার্টিনিটি কি? আম, আচ্ছা, certainty with which the authority can look forward to the revenue to be collected. হ্যাঁ, আজকে যে ট্যাক্স পলিসি বা বাজেট ঘোষণা করলাম এই জুন মাসে করা হবে, সামনের জুন জুলাই মাসে আমি আশা করছি এত হাজার কোটি টাকার ট্যাক্স পাবো। এখন সামনের বছর সেটা তার কাছাকাছি হলে ভালো, বাট খুব যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু মানে দ্যাট উইল বি আ ডিজাস্টার, রাইট? যে গভর্নমেন্ট সামনে এক বছরের জন্য বাজেট পেশ করেছে, এবং এবং তখন তারা মনে করেছে যে ট্যাক্স রেভিনিউ আসবে হচ্ছে এত টাকা, এত হাজার কোটি টাকা, 5,000 কোটি টাকা হিসাব করেছে, কিন্তু উঠে আসে যদি 1,000 কোটি টাকা। তখন তাদের অনেক কিছু ফর্গ করতে হবে, অনেক ধরনের প্রজেক্ট, অনেক কিছু। তো এই যে মানে যতটুকু সার্টেনিটির সাথে, যতটুকু নিশ্চয়তার সাথে অথরিটি ক্যান লুক ফরওয়ার্ড টু দ্য রেভিনিউ টু বি কালেক্টেড, সেটাকে আমরা বলি সার্টেনিটি। হ্যাঁ, ভালো একটা ট্যাক্স স্ট্রাকচারের সার্টেনিটি থাকতে হবে, মানে সেটাকে যেমন নিউট্রাল হতে হবে বা ক্লোজ টু নিউট্রালিটি থাকতে হবে, সেরকম তার মধ্যে টু সাম এক্সটেন্ট সেটার মধ্যে সার্টেনিটিও থাকতে হবে। সেটা যদি এমন হয় যে সেটা একটা অলি কল্পনা, অথরিটি মানে উইদাউট এনি বেসিস তারা এক্সপেক্ট করছে যে এত এত হাজার হাজার কোটি টাকা উৎপন্ন হবে, সেটাও আসলে ঠিক না সেই আশাটা করা। হ্যাঁ, তো আজকে যে ট্যাক্স পলিসি বা বাজেট ঘোষণা করলাম এই জুন মাসে, সামনের জুন জুলাই মাসে আমি আশা করছি এত হাজার কোটি টাকার ট্যাক্স পাবো। সামনের বছর সেটা তার কাছাকাছি হলে তো ভালো, কিন্তু খুব ডিফারেন্ট হলে তো আর হবে না। কারণ এই ট্যাক্সের উপর বেস করে মানে যে এক্সপেন্ডিচার বা যে পলিসিগুলো, যে প্রজেক্টগুলো নেওয়া হবে, সেগুলো তো তখন সব ফেল করবে। তো ট্যাক্সের ব্যাপারে যে প্রেডিকশন করেছি সেই ধারণাটা যদি ভুল হয় তাহলে বাজেটটা ফেল করবে। হ্যাঁ, এটাকেই বলে ট্যাক্স সার্টেনিটি। যতটা কাছাকাছি রেভিনিউ আসবে তত ভালো, তত বেশি সার্টেন একটা ট্যাক্স স্ট্রাকচার। তো এই সার্টেনিটির চারটা অ্যাসপেক্ট আছে। হ্যাঁ, সার্টেনিটির চারটা অ্যাসপেক্ট কি কি? সেটা হচ্ছে on whom the actual burden falls, who are the point of imposition and who are the point of impact। হ্যাঁ, এটা যদি মানে জানা থাকে যে ওয়াই এর উপরে বার্ডেন ফেলতে চাই বলে এক্স এর উপর ট্যাক্স বসালাম, এটাকে আমরা সার্টেনিটি অ্যাবাউট ইনসিডেন্স বলছি। ইনসিডেন্সের ব্যাপারে আমাদের সার্টেনিটি থাকতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে সার্টেনিটি অ্যাবাউট ইনসিডেন্স, যে পয়েন্ট অফ ইম্পোজিশন কে এবং পয়েন্ট অফ ইম্প্যাক্ট কে, সেটা ট্যাক্স যে ডিজাইনার তাকে খুব ভালো করে সেটা জানতে হবে। যদি মানে আমরা এনশিওর করতে চাই যে আমি এত টাকা ট্যাক্স রেভিনিউ এক্সপেক্ট করছি এবং আমি সেটার কাছাকাছি কিছু একটা পাবো, তাহলে তাদেরকে প্রথম যেটা এনশিওর করতে হবে যে সার্টেনিটি অ্যাবাউট দ্য ইনসিডেন্স, যে ট্যাক্সটা আসলে কে বেয়ার করবে। সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ ট্যাক্সেবল অ্যান্ড হাউ ইট ইজ অ্যাসেসড। ট্যাক্সেবলটা কি? দ্যাট ইজ সার্টেনিটি অ্যাবাউট লায়াবিলিটি। সেকেন্ড হচ্ছে লায়াবিলিটিটা সম্পর্কে সার্টেনিটি থাকতে হবে, কতটুকু পরিমাণ সম্পদ ট্যাক্সেবল এবং সেটাকে কিভাবে আমরা অ্যাসেস করতে পারি, এই প্রেডিকশনটা দরকার হবে। হ্যাঁ, ট্যাক্সেবল হচ্ছে যে অ্যামাউন্টের উপর ট্যাক্স বসানো যায় সেটাকে হলো ট্যাক্সেবল বলে, বেজ অফ ট্যাক্স। সেটা 100 টাকার উপর যদি 10 টাকা ট্যাক্স বসে তাহলে ওই 100 টাকা হচ্ছে ট্যাক্সেবল আর 10 টাকা হচ্ছে ট্যাক্স। হ্যাঁ, তো সেই অ্যাসেসমেন্টটা ঠিক হলো কিনা সেটা দেখতে হবে। যে আমি যে মনে করছি যে এত টাকা কর্পোরেট ট্যাক্স আসবে আগামী এক বছর পরে, আগামী বাজেটের আগে দেখা যাবে যে এত টাকা রেভিনিউ আসছে। তো সেই রেভিনিউটা আসবে হচ্ছে, আমরা জানতে হবে তাহলে যে মানে কর্পোরেট ইনকাম কত বাংলাদেশের সব মিলিয়ে, অথবা সরকারি কর্মচারী যতগুলো আছে তো সবার বেতন কত, বা প্রাইভেট ফার্মগুলো সবাই মিলে যে আর্ন করে সেই অ্যামাউন্টটা কত, এটা জানতে হবে। তো এইটা হলো লায়াবিলিটি, ট্যাক্সের লায়াবিলিটিটা সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। সেই অ্যাসেসমেন্টটা ঠিক হলো কিনা সেটা দেখতে হবে। সেটা যদি খুব ভুল হয় তাহলে ট্যাক্স রেভিনিউ
মানে রেভিনিউ হিসেবে বাড়বে। হ্যাঁ, সার্টেনটি অ্যাবাউট লায়াবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড, অ্যাবাউট দ্য ইভেশন রেশিও। ইভেশন রেশিও কি এখন হচ্ছে প্রশ্ন, যে হোয়াট ইজ ইভেশন রেশিও? ইভেশন রেশিও সিগনালস টু হোয়াট এক্সটেন্ট ট্যাক্স ক্যান বি কালেক্টেড ফ্রম দোজ হু আর লায়াবল। তো ইভেসিভ কি বলি আমরা, পলায়ন পর, এই ধরনের একটা অর্থ করি না বাংলায়। যে যদি ট্যাক্সটাকে ট্যাক্স ইভেট করা বলে কি, যে ট্যাক্স আমার উপরে ইম্পোজ করা হয়েছিল কিন্তু আমি সেটাকে কোনো একভাবে ইভেট করেছি, আমি ট্যাক্সটাকে এড়িয়ে গেছি বা ট্যাক্সটা থেকে পালিয়ে বেড়াচ্ছি, ট্যাক্সটা আমি দিচ্ছি না, সেটা হচ্ছে ট্যাক্স ইভেশন। ইট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট সেইজ টু হোয়াট এক্সটেন্ট পিপল ক্যান evade tax through different loopholes in the existing tax structure. তো ট্যাক্স স্ট্রাকচারের কিছু লুপহোল থাকবে স্বাভাবিকভাবেই, কোনো সিস্টেমই তো পুরোপুরি এফিশিয়েন্ট না। সেই লুপহোল গুলো থেকে কিভাবে মানে ট্যাক্স থ্রু ডিফারেন্ট লুপহোলস ইন দ্য এক্সিস্টিং ট্যাক্স স্ট্রাকচার, এক্সিস্টিং ট্যাক্স স্ট্রাকচারের যে সমস্ত লুপহোল আছে সেখান থেকে মানুষের যে পালিয়ে যাওয়া কতটুকু এক্সটেন্ট তারা সেটা পারবে না। হ্যাঁ, সেটা পারবে, পারবেটা হচ্ছে ইভেশন রেশিও। প্রপার ক্যালকুলেশন অফ দ্য ইভেশন রেশিও ইজ আ পার্ট অফ ডিজাইনিং আ গুড ট্যাক্স স্ট্রাকচার। তো একটা ট্যাক্স স্ট্রাকচারটার মানে সার্টেনিটি যদি আমাদেরকে এনশিওর করতে হয়, তাহলে আমাদেরকে যে সমস্ত জিনিস জানতে হবে তার মধ্যে হচ্ছে আহ, সেই সেই পয়েন্ট অফ ইম্প্যাক্ট সম্পর্কে জানতে হবে, লায়াবিলিটি সম্পর্কে জানতে হবে, ইভেশন রেশিও সম্পর্কে জানতে হবে। 4 নাম্বার হচ্ছে দ্য ফোরকাস্ট ভ্যালু অফ ডিফারেন্ট মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ভ্যারিয়েবলস আপন উইচ দ্য ট্যাক্সেশন ইজ বেসড অন। দিস ইজ কল্ড দ্য ফিসকাল মার্কসম্যানশিপ। এই শব্দটা আপনারা নতুন জানবেন হয়তো, ফিসকাল মার্কসম্যানশিপ সেটা কি বলছি। আম, যখন বাজেট করা হয় বিভিন্ন মাইক্রো মাইক্রো ভ্যারিয়েবলের উপরে প্রেডিক্ট করা হয় যে হ্যাঁ আগামী বছর ইনফ্লেশন রেট এমন থাকতে পারে, জিডিপি গ্রোথ রেট এরকম থাকতে পারে, রেভিনিউ রেমিটেন্সের পরিমাণে এরকম থাকতে পারে, রেমিটেন্স থেকে আসা যে ইনকাম, বাজেটের এরকম অবস্থা থাকবে, এরকম হতে পারে হচ্ছে বাজেট ডেফিসিটের অবস্থা, এই রকমের হতে পারে হচ্ছে আমাদের রিজার্ভের অবস্থা, এই সমস্ত অনেক কিছু ব্যাপারে প্রেডিকশন থাকে। তো এই ভ্যারিয়েবলগুলোর প্রেডিকশনের উপরে কতটুকু ট্যাক্স বা রেভিনিউ কালেক্টেড হবে সামনের বছর সেটা ডিপেন্ড করে। এটা যখন খুব ভালোভাবে প্রেডিক্ট করা যায় তখন সেটা মানে ভালো একটা ফিসকাল পলিসি নেওয়া যায়। এই প্রেডিকশনের যে স্কিমটা, এই স্কিমটাকে বলে ফিসকাল মার্কসম্যানশিপ। এই ফিসকাল মার্কসম্যানশিপ যত ভালো হবে প্রেডিকশন তত ভালো হবে। মানে ফিসকাল পলিসি, একটা দেশ যদি তার ফিসকাল পলিসির ব্যাপারে খুব এফিশিয়েন্ট হয়, হ্যাঁ, তার তার খুব ভালো করে তার ফিসকাল যে সমস্ত ইন্ডিকেটর আছে সেগুলোকে সে প্রেডিক্ট করতে পারে, সেটাকে বলা হয় ফিসকাল মার্কসম্যানশিপ। হ্যাঁ, যত ফিসকাল মার্কসম্যানশিপ যত ভালো হবে প্রেডিকশন তত ভালো হবে, তত বেশি কারেক্টলি ট্যাক্সটা তারা প্রেডিক্ট করতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এত টাকা হয়তো উঠে আসবে, এবং এ ব্যাপারে তার সার্টেনটি তত বেশি হবে। তো ফিসকাল মার্কসম্যানশিপ কি? মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ভ্যারিয়েবল প্রেডিকশন স্কিল। সিম্পলি আমরা বলতে পারি বিভিন্ন ধরনের মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ভ্যারিয়েবল প্রেডিকশন স্কিল। যে কোনো মাইক্রো ম্যাক্রো ভ্যারিয়েবল সম্পর্কে যে কোনো ইকোনমিস্ট যে প্রেডিক্ট করে, সেই প্রেডিক্ট করাটাকে ফিসকাল মার্কসম্যানশিপ বলে। হ্যাঁ, তো আপনারা এই যে দেখা যাবে যে এই পাশ করে বের হওয়ার পরে আপনারা যদি কোনো একটা রিসার্চ ফার্মে কিছুদিন কাজ করেন, আপনার ভিতরে কিছু ফিসকাল মার্কসম্যানশিপ গ্রো করবে। আপনি তারপরে যদি আপনি একটা বড় টিমের সাথে কাজ করেন তখন হয়তো আপনার সেই ফিসকাল মার্কসম্যানশিপটা আরো বাড়বে। যদি ইকোনমিস্ট হয়ে ওঠেন একদিন, তখন হয়তো আপনি সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন, যে মেবি আপনার মনে হবে যে ওয়ান ডে ইউ উইল বি এবল টু সে দ্যাট ও আমি তো এটা বুঝছিলাম যে ইট উইল হ্যাপেন। এটাই হয়তো হয় আমাদের সিনিয়রদের ক্ষেত্রে, আমরা যে বড় বড় রেমান সোহান স্যার, ওয়াহিদ মাহমুদ স্যার, বড় বড় যে সমস্ত ইকোনমিস্টদেরকে আমরা দেখি যে তারা বিভিন্ন বিষয়ে আমাদেরকে বক্তব্য দেন, মেবি দে হ্যাভ অ্যাচিভ দ্য ফিসকাল মার্কসম্যানশিপ বেটার দ্যান দ্য জুনিয়র্স অর অ্যামেচার পিপল লাইক আস। আমাদের কার উপরে ইনসিডেন্টটা যাচ্ছে, কতটুকু ট্যাক্সেবল, কতটুকু ইনভেশন রেশিও এবং মাইক্রো ম্যাক্রো ভ্যারিয়েবল গুলোকে কতটা ভালো আমরা প্রেডিক্ট করতে পারছি, এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করবে যে একটা ট্যাক্স স্ট্রাকচার কতটুকু সার্টেনিটি দিয়ে আমরা সেটাকে ডিজাইন করছি, হাউ মাচ সার্টেনিটি ইট অ্যাবজর্বস উইদিন ইটসেলফ। তারপরে
তারপরের পয়েন্টটা হচ্ছে এভিডেন্স অথবা পলিটিক্যাল রেসপন্সিবিলিটি। এটা কি? আচ্ছা, একজন হাত তুলেছে, বলুন তো কি? বিবেচনার ওই পয়েন্টটা কি এরকম যে আমরা যারা বিজনেসম্যান আছে তারা কি ওই আহ, যেই সব সেক্টর গুলোতে ইনসেন্টিভাইজ করা হচ্ছে ওইসব সেক্টরে যাচ্ছে দেখে তাদের ট্যাক্স রিবেট দেওয়া হচ্ছে এরকম কিছু? আহ, এখন ট্যাক্স, ডেফিনেটলি ট্যাক্স যেহেতু পেইনফুল, সুতরাং কোনো একটা স্বাভাবিকভাবেই যদি গভর্নমেন্ট চায় যে প্যাটার্নালিস্টিক কিছু পলিসি থাকে গভর্নমেন্ট, আমরা দেখেছি যে 4 ধরনের পলিসি ক্রাইটেরিয়া ভালো, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, ইকুইটি, এফিসিয়েন্সি, প্যাটার্নালিজম, ইন্ডিভিজুয়াল ফ্রিডম। তো যেমন পাবলিক হেলথের জন্য কোনো জিনিস যদি খারাপ হয়, অথবা কোনো জিনিস যদি সোশ্যাল ওয়েলফেয়ারকে কমিয়ে দেয়, তাহলে সেই জিনিসটার ব্যবহার, উৎপাদন কম, এই সমস্ত জিনিসকে ডিস ইনসেন্টিভাইজ করার জন্য বা ডিসকারেজ করার জন্য গভর্নমেন্ট তো সেই খাতের ট্যাক্স বসাতে পারে। তো স্বাভাবিকভাবেই যদি কোনো খাতকে গভর্নমেন্ট প্রমোট করতে চায়, তাহলে সেই খাতের ট্যাক্স কমাতে পারে, যেন সেই খাতে আরো অন্টারপ্রেনিয়র তৈরি হয়, নতুন নতুন ব্যবসায়ী মার্কেটে আসে, সেই খাতে আরো বিনিয়োগ হয়, তাই না? সুতরাং ট্যাক্স ইজ অলসো আ টুল ফর দ্য গভর্নমেন্ট টু ন্যাভিগেট অর টু টিউন, হ্যাঁ, ইকুয়ালাইজারের মতো টিউন করতে পারে গভর্নমেন্ট উইথ দ্য ট্যাক্স স্কিমস। ট্যাক্স বাড়িয়ে কমিয়ে যে কোনো একটা সেক্টরকে সে প্রমোট করবে, নাকি সেই সেক্টরটাকে সে থামিয়ে দেবে। হ্যাঁ, তো এভিডেন্স অথবা পলিটিক্যাল রেসপন্সিবিলিটি, দ্য থার্ড ওয়ান। 6টা পয়েন্টের মধ্যে 3 নম্বর পয়েন্ট আমরা এখন আছি। সেটা কি? The tax system should be designed so that individuals can ascertain what they are paying and evaluate how accurately the system reflects their preferences. Tax is the price of public good the taxpayer is paying. পাবলিক গুডের জন্য মেট্রো রেলে আমি প্রতিদিন যাতায়াত করি। এখন মেট্রো রেলের জন্য তো আমি কোনো দাম দিইনি, কিন্তু আমি যে ইনকামটা আমার ইনকাম ট্যাক্স থেকে দিই, আমি গ্রসারি শপিং যখন করি তখন আমি যে জিনিসপত্র থেকে, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ভ্যাট দিই, তারপরে এই অন্যান্য সমস্ত ভাবে যতভাবে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই, সেটাই হচ্ছে ওই মেট্রো রেলটার জন্য আমার খরচ, আমার কন্ট্রিবিউশন। শুধু ভাড়া না, ভাড়া তো ভাড়াতেই হচ্ছে ডেইলি ট্রিপের জন্য, কিন্তু সেটা যে এক্সিস্ট করছে এখন, সেটা একটা লং প্রসেস। সেটা যখন যখন ছিল না, যখন ওটা পরিকল্পনা হচ্ছিল, যখন ওটার জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসা হচ্ছিল, যখন ওটার জন্য বিভিন্ন দেশের এক্সপার্টাইজ, এক্সপার্ট যে সমস্ত মানুষ আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে নিয়োগ করা হচ্ছিল, যখন লেবার নিয়োগ করা হচ্ছিল, যখন রাস্তাটা ভাঙা হচ্ছিল, এই সমস্ত সময় আমরা সবাই ছিলাম। We were present in the metro rail project through our taxes. ট্যাক্স আমরা এটার জন্য দেওয়া শুরু করেছি অনেক বছর আগে থেকে। তো tax is the price of the public good the taxpayer is paying. So he or she should be aware of where the money collected from from his tax is used. মানুষকে যে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স পেয়ারকে এটা জানতে হবে যে তার টাকাটা কোন খাতে খরচ হচ্ছে, and whether it is impacting the economy as he was promised, এবং এটা কি ইকোনমি কি সেভাবেই ইম্প্যাক্ট করছে কিনা যেভাবে তাকে প্রমিস করা হয়েছিল। হ্যাঁ, the promises or responsibilities of the political body he has chosen through voting. প্রমিসটাই হচ্ছে, প্রমিসেস আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য পলিটিক্যাল বডি। পলিটিক্যাল বডির যে আমাদেরকে, যাকে আমরা ওই পাবলিক চয়েস মেকানিজমের মধ্যে থেকে মেজরিটি ভোটিং এর মাধ্যমে জিতিয়ে এনেছি, সে ম্যানিফেস্টোতে তার প্রমিস গুলো লিখেছিল এজেন্ডায়। সেই এজেন্ডাগুলোকে সে ফিল আপ করবে কি, ফুলফিল করবে কি করবে না, এটা তার রেসপন্সিবিলিটি। এবং সেটাই হচ্ছে আমরা চুজ করেছি তাকে, তার ওই প্রমিস গুলোকে আমরা চুজ করেছি, তাকে আমরা চুজ করিনি। উই চোজ দ্য প্রমিসেস। হ্যাঁ, সুতরাং সেই প্রমিস গুলো হচ্ছে তার রেসপন্সিবিলিটি। If the taxpayer has experienced evidence of political responsibility, he will be more willing to pay tax and vice versa. যদি অতীত ইতিহাস, যদি তার এক্সপেরিয়েন্স এরকম থাকে যে সে পলিটিক্যাল রেসপন্সিবিলিটি সে এক্সপেরিয়েন্স করেছে, সেটার এভিডেন্স যদি আপনার আমার কাছে থাকে, স্বাভাবিকভাবে এর পরবর্তীতে যখন ট্যাক্স বাড়বে বা ট্যাক্স যদি চায় আমার কাছে, আমি ট্যাক্স দিতে রাজি থাকবো, বিকজ আমি জানি যে আমার ট্যাক্সের টাকাটা দিয়ে অ্যাকচুয়ালি আমার দেশের কাজ হচ্ছে।
কিন্তু যদি এমন হয় যে আমার পূর্ব অভিজ্ঞতা বলে যে আমি ট্যাক্স দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি সেই সমস্ত ওই পলিটিক্যাল বডি আমাকে যেসব প্রমিস করেছিল সেগুলো তারা ফুলফিল করেনি, তাহলে তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ট্যাক্স পেয়ার ডিসকারেজড হবে, সে টাকা দিতে চাইবে না। সে বলবে ধুর, ট্যাক্স দিব না। সে নানান ছলছুতা বাহানা খুঁজবে, ইভেশনের পথ খুঁজবে। তো দ্য মোর এভিডেন্ট দ্য ট্যাক্স স্ট্রাকচার ইজ দ্য বেটার ইকুইপড পিপল আর টু ভোট ফর দেয়ার প্রেফারেন্সেস অফ পাবলিক সেক্টর সাইড। হ্যাঁ, তো একটা ট্যাক্স স্ট্রাকচার যত এভিডেন্ট হবে, হ্যাঁ, ইজ দ্য বেটার ইকুইপড পিপল আর টু ভোট। ট্যাক্স স্ট্রাকচারটা যত বেশি এভিডেন্ট হওয়া মানে কি, অতীতেও সেটা যে কাজ করেছে এবং সেটা সেখান থেকে সেই ট্যাক্স স্ট্রাকচারের মাধ্যমে বের হয়ে আসা রেভিনিউটা কালেক্ট করে সেটা দিয়ে মানুষের জন্য কাজ করা হয়েছে, এটা মানে সে ট্যাক্স স্ট্রাকচারটা একটা এভিডেন্ট স্ট্রাকচার, ট্যাক্স স্ট্রাকচার প্রমাণ আছে, প্রমাণিত ভাবে সেটা ভালো। সেটা যদি থাকে তাহলে মানুষের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটাও সহজ হয় যে তারা ভোট দিবে কাকে, ভোট দিবে নাকি দিবে না, ভোট দিলে কাকে ভোট দিবে, কোন সময় তারা বেশি ভালো এভিডেন্ট ট্যাক্স স্ট্রাকচার তারা দেখতে পেয়েছে, সেই সমস্ত মানে প্রশ্ন মানুষকে সেই পাবলিক চয়েস যে মেকানিজম, যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে ডেমোক্রেসি তাকে রিপ্রেজেন্টেটিভ দেবে, সেখানেও তাকে জানতে হয় যে পলিটিক্যাল রেসপন্সিবিলিটি বা এভিডেন্স থাকতে হয় ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে। 5 নাম্বার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিম্পলিসিটি অথবা এফিসিয়েন্সি। এটা কি? দ্য ট্যাক্স সিস্টেম ought to be easy and relatively inexpensive to administer. ট্যাক্স সিস্টেমটা কি সহজ হতে হবে এবং মানে স্বল্প খরচে সেটাকে পরিচালনা করার মতো হতে হবে। গুড ট্যাক্স সিস্টেমস রিলাই অন সেলফ কমপ্লায়েন্স, সো দ্য সিস্টেম শুড বি ডিজাইন টু মেক কমপ্লায়েন্স ইজি অ্যান্ড ভলান্টারি। জিনিসটা যদি একটা ভালো ভালো ট্যাক্স স্ট্রাকচারটা সেলফ কমপ্লায়েন্ট হয়, হ্যাঁ, এবং সেটা এমন হয় যে সেটা খুব ইজিলি মেনটেন করা যায় এবং ভলান্টারি হয়। অনেক কিছুই দেখা যায় যে মানুষ সেটাকে ভলান্টারিলি স্বেচ্ছায় সেটা করছে। দেয়ার আর টু টাইপস অফ কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ট্যাক্সেশন। একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, দিস ইজ দ্য মানি দ্য ট্যাক্স পেয়ার ইজ পেইং, অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স, দিস ইজ দ্য মানি দ্য ট্যাক্স পেয়ার ইজ স্পেন্ডিং টু পে দ্য ট্যাক্স, such as the price of the forms, cost of legal system, cost of online payment, etc. হ্যাঁ, তো ট্যাক্স যখন আমরা দেই, কোনো একজন মানুষ যখন ট্যাক্স দেয়, ধরুন আমি এখন ইনকাম ট্যাক্স দিব, ইনকাম ট্যাক্স আমি জানি যে অমুক তারিখে ডেডলাইন, আমার এর মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। ট্যাক্স কত টাকা দিব, সেই অ্যামাউন্টটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, ডিরেক্ট কস্ট। আমি যে টাকাটা খরচ করব গভর্নমেন্টের খাতে, ধরুন আমার হিসাব করে আমি দেখলাম যে আমাকে 25,000 টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে সেই 25,000 হচ্ছে আমার ডিরেক্ট কস্ট। আর ইনডিরেক্ট কস্ট কি, সেটার জন্য যে আমি ফর্ম ফিল আপ করবো, সেই ফর্মটা আমি ইন্টারনেটের সার্চ করে, আগে তো, এখন তো ইন্টারনেটে ই টিনের মাধ্যমে করা যায়, আগে তো করা যেত না, আগে ট্যাক্স লয়ারের কাছে যেতে হতো। ধরুন সেটা যদি লয়ারের কাছে যাওয়া, লয়ারের ফিস, তারপরে সেই যে ডকুমেন্টটা ডাউনলোড করলাম সেটার খরচ, সেখানে যে লিখলাম সেই যে লেখা পড়া সমস্ত কিছু মিলিয়ে যে খরচ, অথবা এখন যেটা হয় যে নিজেই দেওয়া যায়, তো সেই ট্যাক্স, সেটার জন্য আমি যে পড়াশোনা করলাম, সেটা যে আমি বুঝলাম, সেই 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 ট্যাক্স দেওয়ার জন্য যে আমি গাড়ি ভাড়া খরচ করে গেলাম, এই সমস্ত কিছুতে আমার যে খরচ হলো সেটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট। তো ইনডিরেক্ট কস্ট ফলস অন বোথ পার্টি, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ট্যাক্স পেয়ার। যখন আমি ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে, তখন মানে ট্যাক্সের যে ইনডিরেক্ট কস্টটা, সেটা দুই দুই পার্টির উপরে পড়ে, দুইটা দুইটা পার্টি বেয়ার করে, গভর্নমেন্টও বেয়ার করে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ট্যাক্স নিচ্ছে তার উপরও বেয়ার করে, কারণ তার তো আম, কিছু মানুষ আছে যাদেরকে তার বেতন দিয়ে রাখতে হচ্ছে বছরের পর বছর ধরে, তার নতুন রিক্রুটমেন্ট হয়, বিসিএস পরীক্ষার মাধ্যমে হয়তো তার রিক্রুটমেন্ট হয়, তারপর তাদেরকে ট্রেনিং দিতে হয়, তাদেরকে বিদেশে পাঠাতে হয়, তাদেরকে নানান কিছুর মধ্যে থেকে তাদেরকে তৈরি করতে হয় যে তারা মানুষের কাছে গিয়ে খুব গাটসের সাথে বলবে, অনেক কোটিপতির বাড়ি গিয়ে, যে আপনি এত টাকা আপনার ট্যাক্স দেননি, ইভেট করে বসে আছেন। হ্যাঁ, তো সেই জিনিসটার জন্য তাকে, তার সেটা তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। আর ট্যাক্স পেয়ার যে ইনডিরেক্ট কস্টটা বেয়ার করে সেটা হচ্ছে ট্যাক্স পেয়ারের কস্ট। তো এই যে দুটো কস্ট, দ্য লেসার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, দ্য বেটার ইজ দ্য ট্যাক্স স্ট্রাকচার। তার যে খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ যে অথরিটি গভর্নমেন্টের সেই ট্যাক্সটা কালেক্ট করে নেওয়ার যে খরচ, সেটাও কম হতে হবে, এবং মানুষকে যে ট্যাক্স পেয়ার, সে যে টাকাটা দেওয়ার জন্য যে তার খরচ,
আমি ডিরেক্ট ট্যাক্সের সাথে, ডিরেক্ট কস্টের সাথেও যে টাকাটা দিচ্ছি সেটা ডিরেক্ট কস্ট, যে টাকাটা দিতে গিয়ে আমার যে খরচ হচ্ছে সেই খরচটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট, সেটাও কম হবে। এই দুইটা জিনিস যদি কম হয় তাহলে আমরা বলবো যে সেই ট্যাক্স স্ট্রাকচারটা এফিশিয়েন্ট, সেটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ সিম্পলিসিটি আছে। হ্যাঁ, তো আম, কমপ্লেক্স ট্যাক্স কি, উইথ লটস অফ শিফটিং, ডিডাকশন, প্রেফারেন্সেস। ডিডাকশন অফ প্রেফারেন্সেস হলো মানে ধরুন আপনার যদি মানে এতটুকু কনজাম্পশন থাকে তাহলে এতটুকু ট্যাক্স ডিডাক্ট হবে, এই ধরনের কিছু জিনিস থাকে না, যে মেডিকেল এক্সপেন্সেস 10 লাখের বেশি হলে এত% পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, এরকম কিছু এক্সাম্পশন থাকে। নানান ধরনের এক্সাম্পশন থাকে, নানান ধরনের ডিডাকশন থাকে, নানান ধরনের ইনক্লুশন থাকে। যত বেশি এই জিনিসগুলো থাকে তত ট্যাক্স স্ট্রাকচারটা কমপ্লেক্স হয়। হ্যাঁ, এরকম সুযোগ মানে এখন অনেক বেশি কমপ্লেক্স হলে দেখা যায় কি সেই কমপ্লেক্সিটি কমিয়ে আনার জন্য একটা লিগাল সিস্টেমের মধ্যে দেখা যায় যে কিছু লয়ার তৈরি হয়েছে যারা আপনাকে মানে সেই হিসাব নিকাশটা করে অ্যাকচুয়ালি কত টাকা আপনাকে দিতে হবে সেটা বলবে, সেটার জন্য হয়তো মাঝখানে থার্ড পার্টি একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যায়। তো সেজন্য কমপ্লেক্স ট্যাক্স সিস্টেম কোনো মানে এফিশিয়েন্ট কিছু না। অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা যত কম হবে, যত যত সহজ ভাষায় আমাকে বুঝিয়ে বলা যাবে যে আপনার এত টাকা ট্যাক্স হয়েছে, তত বেশি ট্যাক্স সিস্টেমটা ভালো হবে। তো তো এরকম সুযোগ সুবিধাগুলোকে লুপহোল হিসেবে ব্যবহার করে মানুষ ট্যাক্স না দিয়ে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, তো এগুলো যত কমপ্লেক্স হবে মানুষ তত চালাকি করার সুযোগ পায়। ফলে চিন্তা করে করে ট্যাক্স না দেওয়ার জন্য মানুষ অনেক জটিল করবে প্রক্রিয়াটা, টাইম কনজিউমিং অ্যান্ড এক্সপেন্সিভ করে ফেলবে। এটাকে বলে এটাকে ভালো ট্যাক্স স্ট্রাকচার আমরা বলতে পারবো না। ভালো বলবো যে ট্যাক্স স্ট্রাকচারটা অ্যাডমিনিস্ট্রেটিভলি সিম্পল অ্যান্ড এফিশিয়েন্ট অ্যান্ড ইনএক্সপেন্সিভ। এরপরে লাস্ট যে জিনিসটা দেখে আমরা আজকে ক্লাসটা শেষ করবো সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইকুইটি আর ফেয়ারনেস। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ফ্লেক্সিবিলিটি কি? আচ্ছা, flexibility হচ্ছে the tax system ought to be able to respond easily, in some cases automatically, to changed economic circumstances. হ্যাঁ, ধরুন progressive tax, when the economy is moving to the recession, the tax base reduces automatically. Again, when the economy is at peak, the aggregate demand of people will be high, so the progressive tax will generate higher revenue. So this is called automatic stabilization or flexibility. A good tax structure is flexible. মানে যখন ধরুন ইকোনমি, আমরা তো জানি যে বিজনেস সাইকেলের মতো আপস এন্ড ডাউনস হচ্ছে, যখন ইকোনমি ডাউনস এর দিকে যাচ্ছে তখন আমরা জানি যে ট্যাক্সের যে বেস, ধরুন ইনকাম ট্যাক্সের বেস হচ্ছে সারা দেশের সব মানুষের ইনকাম, সেই বেসটাও ছোট হয়ে যাবে। বেসটা যদি ছোট হয় তাহলে ট্যাক্স রেভিনিউটাও ছোট হবে। যখন আবার ইকোনমিটা রিকভার করে পিকের দিকে যেতে শুরু করেছে তখন সেই বেসটাও বড় হবে। সুতরাং এক্সপেক্ট করবো আমরা যে সেই বেসটা যদি বড় হয় তাহলে সেখান থেকে বেরিয়ে আসা রেভিনিউটাও বড় হবে। সুতরাং এখানে কোনো কিছুই করতে হচ্ছে না, এটা ফ্লেক্সিবলি ইকোনমির সার্কামস্টেন্সের সাথে প্রোগ্রেসিভ ট্যাক্সটা নিজেকে ফ্লেক্সিবিলি সেটার সাথে ফিট করছে এবং স্ট্যাবিলাইজ করছে, অটোমেটিক্যালি স্ট্যাবিলাইজড হচ্ছে। ট্যাক্সেশনের বেস যখন কম তখন রেভিনিউ কম কালেকশন হচ্ছে, ট্যাক্সেশনের বেস যখন বেশি তখন রেভিনিউ বেশি কালেক্ট হচ্ছে। যদি এটা ফ্লেক্সিবিলিটি না থাকতো, যদি এটা এটা হতো হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স বা লামসাম ট্যাক্স, তখন কিন্তু আমরা এরকম অটোমেটিক স্ট্যাবিলাইজেশন জিনিসটা দেখতাম না। তো ফ্লেক্সিবিলিটি বলতে আমরা সেটাকেই বোঝাচ্ছি যে এমন একটা ট্যাক্স স্ট্রাকচার যেটা অট টু বি এবল টু রেসপন্ড ইজিলি টু চেঞ্জড ইকোনমিক বিহেভিয়ার। হ্যাঁ, ইকোনমিক সার্কামস্ট্যান্স চেঞ্জ হয় সারাক্ষণই, এবং চেঞ্জ হওয়ার সাথে সাথে ট্যাক্স স্ট্রাকচারটাকেও অটোমেটিক্যালি চেঞ্জ হতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে না, ও নিজে নিজে চেঞ্জ হবে। ম্যাক্রো ইকোনমিক চেঞ্জ হওয়ার সাথে সাথে ট্যাক্সটাও অটোমেটিক্যালি চেঞ্জ হলে হলে সেটাকে আমরা ফ্লেক্সিবল ট্যাক্স বলবো। হ্যাঁ, তো এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এরপর হচ্ছে আম, এরপরে আমি লিখে রেখেছি এই যে দুইটা ছোট ছোট টপিক, পলিটিক্যাল ডিফিকাল্টিস অফ অ্যাডজাস্টিং রেটস এন্ড স্পিড অফ অ্যাডজাস্টমেন্ট। এই দুটো জিনিস আপনারা আপনাদের বই থেকে আম, একটা বার রিডিং দিবেন, আমি এগুলো পরীক্ষায় দিব না, জাস্ট একটু রিডিং দিয়ে দেখবেন যে স্পিড অফ অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি এবং পলিটিক্যাল ডিফিকাল্টিস অফ অ্যাডজাস্টিং রেটস, এই দুটো জিনিস কি। হ্যাঁ, তো আম, এরপর ইকুইটি অ্যান্ড ফেয়ারনেস, এটা অনেক বড় টপিক, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো আপনাদেরকে। এখন আপনাদের যার যা প্রশ্ন আছে সেটা আমাকে একটু করুন। ম্যাম, এই পেজ নংটা কোন বইয়ের? ও আচ্ছা, পেজ নাম্বারটা কোন বইয়ের? পেজ নাম্বারটা হচ্ছে আহ জোসেফ স্টিজলিস রোজেনগার্ডের যে বইটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা চ্যাপ্টার 27, ইকোনমিক্স অফ দ্য পাবলিক সেক্টর।
ম্যাম ট্যাক্স কি আমরা এই বইটা থেকে পড়বো? হ্যাঁ, মোস্টলি না, এরপরেও ট্যাক্সের আরো টপিক আছে যেগুলো আমি রোজেনের বই থেকে পড়াবো, হারভে রোজেনের বই থেকে। কিন্তু এই এই 6টা ক্রাইটেরিয়া এটা খুব সুন্দর করে আছে হচ্ছে এই বইটাতে, চ্যাপ্টার 7। নাফিস হাত তুলেছেন, বলুন। ম্যাম এই ক্লাসের স্লাইড গুলো কি ম্যাম হোয়াটসঅ্যাপ মানে ম্যাম ইয়েতে দেওয়া হবে ম্যাম ক্লাসরুমে? হ্যাঁ, ডেফিনেটলি। আর ম্যাম আমাদের নেক্সট ক্লাস কবে নিবেন বলছেন? আচ্ছা, নেক্সট ক্লাসটা আমি কবে নিব? আমাদের লাল ছুটি শুরু হচ্ছে হলো রবিবার থেকে, রাইট? জি ম্যাম। তাহলে আমি আপনাদের নেক্সট ক্লাসটা নিব স্যাটারডেতে। ম্যাম এই টাইমে কি? হ্যাঁ, না, এই টাইমে নাকি আপনাদের সকালে হলে সুবিধা হয়, বলুন। ম্যাম আমাদের আসলে এই টাইমে সুবিধা হচ্ছিল। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলুন তো, আমি টোটাল কয়টা ক্লাস নিয়েছি? আমার বাসার সবাই সিক ছিল, আমি নিজেও আসলে ম্যাম এটা একটু হচ্ছে আমি আর কি খাতায় ডেট গুলো আমার লেখা আছে, আমি হচ্ছে একটু এক করে আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছি ম্যাম। 16টা অথবা 17টা, কয়টা সেটা জি ম্যাম। বলুন। ম্যাম যদি একটু 16টা ম্যাম। হয় তাহলে আমাদের 17 নাম্বার ক্লাস হবে শনিবার, আর যদি 17টা হয় তাহলে আমাদের 18 নাম্বার ক্লাস হবে শনিবার। এই জিনিসটা আমাকে একটু, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে 4টা ক্লাস পেয়েছি। ইয়ের পরে, মিডের আগে আমি 11টা ক্লাস নিয়েছি। তাহলে 4টা ক্লাস যদি আমি নিয়ে থাকি আগে, তারপরে এই 2টা অনলাইন ক্লাসে গতকালকে আজকে মিলে নিলাম, তাহলেও হবে হলো 16টা। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে হবে 17টা। তো সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে, রবিবার আমি ক্লাস নিতেই হবে। রবিবার আমি যেটা করব সেটা হলো যে আপনাদের এই ট্যাক্সের কতদূর পড়াবো সেটা আমি একটু বলে রাখি, যাতে আমি এটা দেখেছি যে আমাদের যখন ইউনিভার্সিটি খুলবে তারপরে আমরা খুব বেশি ক্লাস কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, খুবই 2টা সপ্তাহ, মাত্র 2টা সপ্তাহ মানে 4টা ক্লাস। কিন্তু আমি করব, যেটা আমি করব যে আমি সপ্তাহে 2টা ক্লাসই আমি টানা 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস নিব, মানে 4টা ক্লাস এক সপ্তাহ নেব, তাহলে 2 সপ্তাহে আমার 8টা ক্লাস হবে। কম্বাইন্ড ক্লাস নিব এক রুমে বসে। সেই জিনিসটা করা ছাড়া আর কোনোভাবে আমি সিলেবাস শেষ করতে পারবো না। সিলেবাস অনেক বড় এবং অনেক বাকি আছে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, ম্যাম ম্যাম আমরা বুঝছিলাম যে হচ্ছে আসলে তো হচ্ছে মানে ঈদের পর যে আমাদের ক্লাস হবে ওই টাইমে হচ্ছে অনেকগুলো ইনকোর্স হবে, মানে এগুলি কোর্স আমাদের ইনকোর্স বাকি। হুম। আর ম্যাম তখন তো আসলে ক্লাস আমরা অত পাবো না। তো আমি বলছিলাম যে হচ্ছে আমরা মানে চাইলে হচ্ছে আপনি এ কয়দিন আর কি অনলাইন ক্লাস নিয়ে একটু কভার আপ করা যেতে যদি পারে আর কি। আপনাদের একটু দাঁড়ান, আমি ডিইউ অ্যাপে দেখি, আমাদের আবার একটা ডিইউ অ্যাপ আছে। হ্যাঁ, ডিইউ অ্যাপের মধ্যে আমি একটু দেখি যে আপনাদের লাল ছুটি কতদিন। লাল ছুটি যখন থাকা মানে হচ্ছে সবার ছুটি, আর নীল ছুটি মানে আপনাদের ছুটি আমাদের খোলা। তখনও অ্যাকচুয়ালি মানে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ক্লাস নেওয়াটা ঠিক না। হ্যাঁ, এটা খুব কন্ট্রোভার্সিয়াল। এবং আমি যদি ক্লাস নেই তখন আমার অন্য কলিগরা তখন প্রশ্ন করতে পারে যে আমরা কেন নিব না। তখন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দ্য অথরিটি টু জাস্টিফাই দ্যাট ওয়াই দে হ্যাভ অ্যালাউড মি টু টেক ক্লাস ইন দ্য সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশনের মধ্যে ক্লাস নেওয়াটা কোনো যুক্তিসঙ্গত কিছু না। তো লাল ছুটিও শুরু হবে হলো 24 তারিখ থেকে। সুতরাং আমি মনে করছি যে ইট ইজ পসিবল ফর মি টু টেক ক্লাস অনলি ওয়ান ক্লাস, সেটা হচ্ছে স্যাটারডেতে। আর আপনারা যদি মনে করেন, আপনারা যদি রাজি থাকেন, তাহলে আমি ফ্রাইডেতেও একটা ক্লাস দিতে পারি। আগামী 2 দিনই ক্লাস দিলাম এরকম টাইমে, আপনারা কি সেটাতে রাজি? ম্যাম আপনি বলেছেন যে আমরা সপ্তাহে যখন ছুটি শেষ হবে তখন আমরা কম্বাইন্ডে 2টা ক্লাস একসাথে করব। তো আমরা অনলাইনে কি শুক্র শনিবারে ওরকম করতে পারি না? তাহলে আমাদের শুক্র শনিবারে টোটাল 4টা ক্লাস হয়ে গেল। না, তাহলে আপনারা আমাদের যদি মনে ছুটির পরে করেন প্রেশার কম পড়ে। আমরা কত পার্সেন্ট ক্লাস যেন অনলাইনে এখনো নিতে পারি, সেই জিনিসটা আমাকে একটু জানতে হবে। হ্যাঁ, আর আপনাদের আমি কিন্তু বলেছিলাম যে আমার ইনকোর্সটা অ্যাটলিস্ট আগে দিয়ে দিন, যেহেতু আমার ইনকোর্সটা কম্পারেটিভলি মনে হয় ইজিয়ার দ্যান ইওর, মানে রিলেটিভ, যদি রিলেটিভ ডিফিকাল্টির চিন্তা করি তাহলে আমার মনে হয় ডেফিনেটলি ইট ইজ ইজিয়ার ফর ইউ, তাই না? মানে এটা তো নিশ্চয়ই ডাইনামিক অপটিমাইজেশন আর ইকোনোমেট্রিক্স 2 এর চেয়ে ইজিয়ার, রাইট? জি ম্যাম, আসলে কোনোগুলোরই ডেট ফিক্স না, তো এই জন্য আমরা একসাথে, সমস্যা নেই, আমরা না, ট্রাই আমারটা করবো যে ইনকোর্সে আপনার যদি সঙ্গে দিয়ে আগের দিতেন বছর তাহলে হয়। আপনাদেরই সুবিধা হতো আর কি। সুতরাং ওখানে তখন ইনকোর্স হবে, আমি যা পড়াবো সেটা তো মানে আমার পড়ানোটা এরপরে আপনাদের কোনো ম্যাথমেটিক্যাল কিছু নাই, সবই থিওরিটিক্যাল জিনিসপত্র। তো থিওরিটিক্যাল জিনিসপত্র যেহেতু আমি পড়াবো, আমাকে টানা একটু সময় দিলে আমি যদি বুঝিয়ে দিতে পারি,
পড়াটা তো আপনাদের নিজেদের কাছে, তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। আর আচ্ছা, সেটা আমরা না হয় পরে চিন্তা করি, আমরা একটু চেষ্টা করি টান দিই কতখানি আমি ইয়েতে অনলাইন ক্লাসে পড়াতে পারি। আগামী কালকে বা পরশু, আচ্ছা আমি রেকর্ডটা বন্ধ করি, এখন আর আমি পড়াচ্ছি না যেহেতু।